স্যারেরা আসসালামু আলাইকুম। শেখ সাহেব আসসালামু আলাইকুম। আমরা করি, আমাদের তো 7টা বেজে গেছে, আমরা মনে হয় শুরু করি নাকি? আসসালামু আলাইকুম স্যার। জি, আমরা শুরু করি নাকি? ইয়েস স্যার। স্যার ঠিক আছে, সাউন্ড ঠিক আছে তো নাকি? সাউন্ড ঠিক আছে, শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি মনে হয় নক দিতে, তাহলে ওই যে আমি দরকার মোবাইল ডাটা দিয়ে ঢুকবো, যদি ওয়াইফাই আনস্টেবল হয় আর কি। তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে। ওকে স্যার। সবাইকে আসসালামু আলাইকুম স্যার এবং শুভ সন্ধ্যা। দাঁড়ান, করে এলো একটু, 1 মিনিট স্টার্ট করে না। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা সি ইনস্টিটিউটের যে সার্টিফিকেট লেভেলের আমরা ইনফরমেশন টেকনোলজি পেপারটা দেখছি। সো টুডে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা, যেটা বা 7 ডোমেইন বলতে পারেন, যেটা হয় ইনফরমেশন টেকনোলজি, আমরা যদি একটু দেখি। পাশাপাশি হচ্ছে এটার আন্ডারে 4টা আইটেম আছে। এটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা রিসোর্স ম্যানেজমেন্ট এন্ড টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক। বেসিক্যালি 4টা কিন্তু একদম আলাদা আলাদা আইটেম, কিন্তু এটার সাথে ইন্টার রিলেটেড, সব মিলে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। হার্ডওয়্যারটা দিয়ে আমরা শুরু করি যতদূর যাওয়া যায়, এরপরে হয়তো সফটওয়্যার হবে। হার্ডওয়্যার থেকে যদি দেখি যে এই যে 4টা আইটেম আছে, 4টা কিন্তু 4টার জন্য। এটা হচ্ছে হার্ডওয়্যারের জন্য। হার্ডওয়্যারটা আমরা যদি হার্ডওয়্যার এখানে এই পড়ার পর আমরা কি বুঝবো? আমরা জানবো যে আমরা আন্ডারস্ট্যান্ডিং হবে আইডেন্টিফাইং দ্য হিস্টোরি। কিসের হিস্টোরি? হয়তো কম্পিউটারের হিস্টোরি, হার্ডওয়্যারের হিস্টোরি, ট্রেন্ড, এটা মানে কোন দিকে যাচ্ছে, ভবিষ্যতে কোন দিকে যাবে, ডেভেলপমেন্ট এন্ড ডিফারেন্স কম্পিউটার সিস্টেম, যে বিভিন্নভাবে আসলে এটা হিস্টোরিটা, যে কোন ধাপের থেকে কোন ধাপে এসেছে। এবং হচ্ছে যে মেজর টাইপ অফ টেকনোলজি ইউজ এন্ড peripheral ডিভাইস এন্ড কম্পিউটার ইনপুট আউটপুট এন্ড স্টোরেজে কি কি ডিভাইস ব্যবহার করা হয়। আমরা এটা যদি একটা দিয়ে প্রথম শুরু করি, পরেরটা আমরা সেকেন্ডে যাব। তো বেসিক্যালি আমরা যদি এই চ্যাপ্টারটা পড়ি, তাহলে আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এখানে অনেকগুলো আইটেম আছে, আমরা হয়তো পুরাগুলি বলবো না, যেটুকু ইম্পর্টেন্ট সেগুলো বলতেছি। যে মেজর টাইপ অফ ইউজ অফ মাইক্রো কম্পিউটার, মিড রেঞ্জ এবং মেইন ফ্রেম কম্পিউটার সিস্টেম কোথায় কোথায় ব্যবহার হয়, মেজর টেকনোলজি এন্ড ইউজ অফ কম্পিউটারের এই যে আউটপুট ইনপুট ডিভাইস স্টোরেজ, তারপরে হলো কম্পোনেন্ট অফ ফাংশন অফ কম্পিউটার সিস্টেম, then we will be understand regarding the computer system, and then business and explanation of reasons, এগুলো কোথায় কোনটা সিলেক্ট করা হবে, and several major type of application and software system, এটা সফটওয়্যারটা যখন দেখবো, এখানে 4টার জন্য আসলে এখানে উপযুক্ত। আমরা যেহেতু হার্ডওয়্যারটা নিয়ে আলোচনা করতেছি, হার্ডওয়্যারে আমরা থাকি, এরপর যাব সফটওয়্যার। তো কম্পিউটার হার্ডওয়্যার ইনক্লুড দ্য ফিজিক্যাল, মানে যেটা আমরা টাচ করতে পারি, টেনজিবল, দেখা যায়। যেমন সফটওয়্যারটা কিন্তু ধরা যায় না, দেখা যায় না, কিন্তু বোঝা যায় যে আছে সফটওয়্যার। কিন্তু হার্ডওয়্যার কিন্তু ফিজিক্যাল আইটেম একটা, includes the physical tangible parts of component of computer such as the আমরা দেখি ক্যাবিনেট, সেন্ট্রাল সিপিইউ, এটার ভিতরে যেটা আছে, মনিটর, কিবোর্ড, কম্পিউটার, ডাটা স্টোরেজ, এটা কোথাও না কোথাও স্টোর করা হচ্ছে। দেন হলো গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, স্পিকার, যেগুলি ফিজিক্যালি যেগুলি আছে, এখানে আমরা চিত্র দিয়ে দেখে এখানে বলা হয়েছে এগুলো কিন্তু সব হার্ডওয়্যার, এটা ভিতরের অংশ। আমরা দেখি একটা কম্পিউটার
আর এটা বলতে পারি যে কম্পিউটারের এই যে সবগুলো কিন্তু হার্ডওয়্যার, যে অনেক জিনিস আছে। কি কি আছে দেখেন এখানে, এই যে মনিটর দেখছি আমরা, কিবোর্ড দেখছি, মাউস, হ্যাঁ, তারপরে যে ফিঙ্গার ইয়াতে, তারপরে যে পেন ড্রাইভ, তারপরে সিপিইউ, স্ক্যানার, প্রিন্টার, এই সব জিনিসগুলো কিন্তু হার্ডওয়্যারের পার্ট আর কি, সবগুলি মিলে। কম্পিউটার সিস্টেমে end user and enterprise computing, all computers are system, মানে এই যে কম্পিউটার এটা আসলে একটা সিস্টেম, কি বলে, অব কিসের, অব ইনপুট, প্রসেসিং, আউটপুট, স্টোরেজ এন্ড কন্ট্রোল কম্পোনেন্ট। তাহলে বলতেছে computer is a system, computers are systems of input, processing, output, storage and control component. End user kara refers to the computer system and platform that are meant করি, এটা হচ্ছে আসলে end user. Which are better involve integrated end user other than non-programming computer system development. Our computer system is a complete working computer. এখানে দেখেন যে কি কি আছে, যে সিস্টেম ইউনিট আছে, আমরা দেখি স্ক্রিন আছে, মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, স্পিকার, মনিটর ইত্যাদি। এটা হলো আমাদের কম্পিউটার, একটা কম্পিউটার সিস্টেম বা সেট অফ কম্পিউটার সিস্টেম। দেখি আমরা একটু কোথায়, আমরা একটু দেখি এই যে কম্পিউটার যে জেনারেশন অফ কম্পিউটার, এটা ওয়েবে আছে, আপনারা দেখবে ইউটিউবে চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে। হয়তো একটা ভিডিও দেখলে জিনিসটা পরিষ্কার হয়ে যায়, আমরা হয়তো মুখে বলতেছি কিন্তু ভিডিও দেখলে দেখা যায় এটা দৃশ্যমান হয়, ছবি সহ। আর দৃশ্যমান হলে আপনি ওইটা মনে চিন্তা করে কিন্তু লেখা যায়। যেমন জেনারেশন অফ কম্পিউটার যদি বলা হয়, আমরা ওখানে যাব, এটা একটু দেখি। Hello, in this video we are going to learn about various generation of computers. Basically, the term generation refers to how hardware and software has evolved over time. Between 1945 to 1956, we had the first generation of computers which used thousands of vacuum tubes. As a result, they consumed a lot of power and generated large amount of heat. They were large in size and very expensive too. Machine language was used to program it using punch cards and paper tapes. They were the fastest calculating device of their times and could do 5,000 additions or 350 multiplications. Hello. In this video, various generation refers to how 1945 to 1950. As a result, they consume large in size and paper tape. 5,000 additions or 350 multiplications in one separation refers to machine language. They were the fastest, would do 5,000 additions or 350. এখানে দেখেন আমরা যে ফার্স্ট জেনারেশন কম্পিউটার, যেটা 1945 থেকে 1956 পর্যন্ত এটা ফার্স্ট জেনারেশন বলা হয়। এখানে কি ব্যবহার হতো, যে ভ্যাকুয়াম টিউব ব্যবহার হতো এবং এখানে প্রচুর পাওয়ার ব্যবহার করা হতো এবং এখানে লার্জ অনেক জায়গা লাগতো, হিট লাগতো, তারপর জায়গা ছিল বেশি এবং খুবই কস্টলি ছিল এবং ইউজ মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে মেশিন ল্যাঙ্গুয়েজ ওখানে ব্যবহার করা হতো, পাঞ্চ কার্ড, পেপার ট্যাপ এগুলো ব্যবহার হতো। এখন এটা আসলে ফাস্টার ক্যালকুলেটিং ডিভাইস, মানে নর্মাল ক্যালকুলেশন থেকে এটা একটু উন্নত মানের ছিল। এইটাই হলো ফার্স্ট জেনারেশনে।
সেটাই পর্যায়ক্রমে আস্তে আস্তে পরের যে আমরা সেকেন্ড জেনারেশনে যদি দেখি multiplications in 1 second. Examples include ENIAC, EDVAC, and UNIVAC 1. The second generation of computers came between the years 1956 to 1963 when transistors replaced the vacuum tubes. This made the computers smaller, faster, cheaper, and more reliable. They were more energy efficient, though they still generated a lot of heat. They were also the first computers to use magnetic core technology to store instructions in memory. They used machine and assembly language to program. Examples include IBM 70, IBM samples to দেখেন program. সেকেন্ড জেনারেশন যেটা হলো ওটা টিউব থেকে কনভার্ট হয়ে আসলো ট্রানজিস্টারে। এই যে ছবিটা আমরা দেখি, তাহলে আমরা যদি ওই জিনিসগুলো একটু মনে রাখি যে ফার্স্ট জেনারেশনে ছিল ভ্যাকুয়াম টিউব, সেকেন্ড জেনারেশনে আসলে ট্রানজিস্টার হয়েছে। এখানে এইটা ওইটার চেয়ে আর উন্নত মান, সাইজ একটু ছোট হয়েছে, জায়গা কম লাগতেছে, এবং এখানে ওইটার সাথে মোর এফিশিয়েন্ট দেন প্রিভিয়াস জেনারেশন 1। এরপর এখানে এই সময়টা কি ছিল আমরা দেখি যদি Examples include IBM 7090 and 3600, CDC 3600. এবার থার্ডে চলে আসছে। The third generation of computers was between 1964 to 1971 when integrated circuits or ICs replaced the transistors. This made the computer smaller, faster, cheaper than earlier computers. They were accessed through keyboard, monitor, and even had an operating system to enable it to run different থার্ড জেনারেশন হলো 1964 থেকে 71 পর্যন্ত। সেখানে সেই যে আমার ওইটা আইসা কোথায় থামলো, ইন্টিগ্রেটেড সার্কিটে আইসিতে থাকলো। এর ফলে ওইগুলোর সাথে আমার জায়গা কম লাগতেছে, ফাস্টার হচ্ছে, এবং এইখানেই শুরু হয়েছে কিবোর্ড ব্যবহার করা, মনিটর ব্যবহার করা, এবং অপারেটিং সিস্টেম ইউজ করা শুরু হয়েছে এখান থেকে। হলো থার্ড জেনারেশনে। তাহলে বিবর্তনগুলো কি হলো যে ভ্যাকুয়াম টিউব থেকে আসলো কি, আমরা যেটা সেকেন্ড জেনারেশনে যেটা দেখলাম, ওই যে সেকেন্ডে আসলো হলো ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর থেকে আসলো হলো আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। একটু ধরেন যে আকাশ ভাই, একটা মিটিং আসছিলাম যে কোঠি নিয়ে, আকাশ ভাই ওটা শেষ করে, হ্যাঁ ওই 10টার পরে করবো, হ্যাঁ এটা 10টা পর্যন্ত চলে। ওকে জি, থ্যাংক ইউ জি, আল্লাহ হাফেজ। সরি, তো এইটা হলো থার্ড জেনারেশনে। Than earlier computers. They were accessed through keyboard, monitor, and even had an operating system to enable it to run different applications at the same time. They were now made available to larger number of people as they were smaller and cheaper. Examples include IBM 360 and PDP-11. The fourth generation of computers started from year 1971 with the advent of microprocessors, which used VLSI or very large-scale integration technology to have thousands of IC on a single silicon chip. This made the computers small and portable. They were cheap and could work at high speed with a lot more accuracy and reliability. They had larger memory, so led to explosion in development of GUI software, application softwares, and handheld devices. Examples include all the computers you see around you today. The future is the fifth generation computers, which will be based upon artificial intelligence and are still in very nascent stage. They will use ULSI or ultra large scale integration technology, making it even more faster, cheaper, and self-reliant. Combined with quantum and nanotechnology, the next generation computers are going to be the intelligent computers. তো এই দেখেন যে মোটামুটি ভ্যাকুয়াম টিউব থেকে আমরা কোথায় চলে আসছি। তো এইভাবে পর্যায়ক্রমে যে বিবর্তনগুলি আসতেছে, টেকনোলজির যে বিবর্তন, সেই বিবর্তনগুলিকে আমরা এখন কত ছোট হয়ে আসছে।
future. Okay. ফাইল করি ফিউচার শেষ, এটা শেষ, এইটা আসছে। ওই যে হিস্টোরি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এইটা আসলে ব্রিফ হিস্ট্রি অফ কম্পিউটার হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারেরও যে হিস্টোরি কিভাবে আসলো এখান থেকে কিছু কিছু স্পেসিফাই করছে। হয়তো আমরা ছোট ছোট সালগুলো যদি একটু মনে থাকে, যদি এই ধরনের ইয়ে আসে আমরা যেন লিখতে পারি যে হিস্ট্রি অফ কম্পিউটার হার্ডওয়্যার। এখানে যে উইদাউট কম্পিউটার্স মেনি টেকনোলজি অ্যাচিভমেন্ট নট হ্যাভ বিন পসিবল, মানে কম্পিউটার ছাড়া এই বর্তমানে যে টেকনোলজি আসছে এগুলো আসলে পসিবল ছিল না। এখানে কিভাবে আসছে, এই যে প্যাসকেল, এটা 1642 তে আছে। এখানে ইনোভেশন করা হয় কি মেকানিক্যাল অ্যাডিং মেশিন ইন্টিগ্রেটেড, এটা ফার্স্ট ইয়ে করা হয়। তারপরে এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে যে ইনিয়াক আসে, 1950-এ আসে ট্রানজিস্টর, তারপরে 58-তে আসে ইন্টিগ্রেটেড সার্কিট যেটা চিপ হয়, 70 থেকে 80 দশকে আসে এখানে ফার্দার এখানে কি কম্পিউটার আইবিএম পিসি আসে ইত্যাদি, অ্যাপেলের আসে, আইবিএম আসে, এগুলো এসে এই ধাপে আসে করে। এখানে আমরা যদি কিছু ছবি আকারে দেখতে পারি হিস্ট্রি অফ কম্পিউটার হার্ডওয়্যার ইন পিকচারে, যে কিভাবে ধাপে ধাপে এটা বিবর্তন হয়েছে। এই যে বড় টিউব ছিল ভ্যাকুয়াম, আস্তে আস্তে এই যে হইতে হইতে কোথায় আসা এখন আমরা এমন একটা পর্যায়ে এসেছি যে দিন দিন অনেক ছোট, কারণ আমাদের হাতে যে মোবাইলটা আছে মোবাইলটাও একটা কম্পিউটার। এখানেও দেখেন এখানে সাল অনুযায়ী এখানে বলা আছে, আমরা যদি কিছুটা মনে রাখতে পারি এভাবে। 1942 সালে ম্যাক 1 আসে, ফার্স্ট ইলেকট্রনিক্যাল কম্পিউটার ইউজিং মেকানিক্যাল ডিভাইস, এর ওয়েট ছিল 5 টন। ইট ওয়াজ অ্যাবাউট 7,50,000 পার্টস ছিল এটা, এই যে 1942-এর এই যে ছবিটা। 43 সালে সেটা আসতেছে কি ইলেকট্রনিক ভ্যাকুয়াম টিউব এখানে ব্যবহার শুরু হয়। 46 সালে আসে ইনিয়াক, দ্য ফার্স্ট ইলেকট্রনিক হাই স্পিড জেনারেল পারপাস কম্পিউটার, এখানেও ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো, এই যে বিশাল আকৃতির। দেন 49-এ আসে ইডিভ্যাক, তারপরে ইডিস্যাক, এই যে দেখেন দুইটা আলাদা আছে, ফার্স্ট স্টোর্ড প্রোগ্রামিং কম্পিউটার। দেন 1951 সালে আসে লিও অ্যান্ড ইউনিভ্যাক, দ্য ফার্স্ট কমার্শিয়াল অটোমেটেড কম্পিউটার, তাও সাইজ দেখে না। দেন 51 থেকে 58 সালে এখানে আসে হলো এইটা, এখানে আমাদের দেখেন ওয়ার ইউজ ভ্যাকুয়াম টিউব অ্যাজ দ্য মেইন লজিক এলিমেন্ট পাঞ্চ কার্ড, এটা হলো এক্সটার্নালি ব্যবহার হতো, অ্যান্ড রুটিং মেকানিক্স এন্ড ডাম্পস এটা ইন্টারনাল হতো, স্টোর ডাটা কম্পিউটার ট্রান্সফার কোড নাকি। দেন হলো আমার আসতেছে 959 থেকে 63-তে সেখানে আসতেছে, এখানে ব্যবহার করা হতো সেমিকন্ডাক্টর as main logic element এখানে ব্যবহার করা হতো। দেন আসতেছে 64 থেকে 79 ভিতরে এই যে আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, এইভাবে ধাপে ধাপে আস্তে আস্তে আমার সর্বশেষ যে দিন দিন আরো ছোট হয়ে আসতেছে। এটা চলতেছে, এই বিবর্তন চলতে থাকবে এবং চলছে। এখন আমরা যদি একটা ইয়া দেখি, এই যে আমি সবই তো ওয়েবে আছে, একটু জাস্ট একটু দেখা দেখি এটা সাউন্ডটা কি হলো। ওকে সাউন্ড ঠিক আছে, আর ইয়া কোথায় আসলে এইটা এখানে একটু দেখি আমরা, দেখেন Computer hardware. In this lesson, the learner will be able to explain input devices, explain output devices, analyze the selection of computer components. A boy is taking a look at the computer shop. After glancing around the entire shop, he is going inside. Hello, sir. How can I help you? I have an elaborate assignment on how to assemble a new computer. Before assembling,
I want to know more about hardware and assembling. Sure, I will describe them one by one. Computer is an electronic device which is capable of receiving information, that is data, from the user through an input device, perform a sequence of operations in accordance with a predetermined set of procedural instructions called a program, and it enables to produce a result through the output devices. Let us discuss about the block diagram of a computer. The computer system hardware comprises of three main components. They are input devices, used to get the input from the user. Central processing unit, that is CPU, processes the information, and output devices used to display the output. Central processing unit. CPU controls, coordinates and supervises the operation of a computer. It is responsible for processing the input data. The processor or CPU is also called the brain of the computer. Let us discuss the parts of the central processing unit. They are motherboard, processor, switchboard power supply, normally called as SMPS, graphic, video and network cards, hard drive, optical drive or CD, DVD drive and RAM. Motherboard. The motherboard is a part of a computer where the components such as processor, memory modules, expansion cards and external devices are attached. This means that the motherboard controls the functions of the different components. Processor. The processor is the main component of a computer. The processor is based on factors such as speed, performance, reliability and motherboard support. Clock speed is measured in units of cycles per second, which is called hertz. Computer boards and CPUs run at the rate of millions and billions of hertz, megahertz and gigahertz. Pentium Dual Core Series, 8-point Celeron Dual Core Series, Core i3, i5, i7 series are some of the processors. Switch mode power supply, that is SMPS. Switch mode power supply efficiently converts the power from one form to another form with the desired voltage levels. It is used to obtain a regulated DC output voltage from an unregulated input voltage. While buying a power supply, you need to determine the amount of wattage required according to your configuration based on the HDD, RAM and cooling fan numbers. Sound card. A sound card converts the digital data to analog sound waves that you can hear. The output signal is then connected to a headphone or a set of speakers. You can also use a sound card to record audio with the help of a microphone. Graphic cards. A graphic card is a type of display adapter or video card installed in computing devices to display the graphical data. It contains its own processing unit and memory. Network cards. This allows the computers to connect together in order to communicate with each other. Network cards are connected via wire or wireless. Hard disk drive. It stores and provides large amounts of data on an electromagnetic surface. Even if power interruption prevails, it can remember what is stored in them. So, it is called as a non-volatile device. Optical disk drive. An optical disk drive, that is ODD, is a disk drive that uses laser light or electromagnetic waves within or near the visible light spectrum as part of the process of reading or writing data to or from optical disks. Random access memory, that is RAM. RAM provides the temporary storage of data and instructions. RAM is volatile, that is computer memory, that needs power to preserve the stored data. RAM stores data and instructions during the execution of instructions. RAM provides the temporary storage of data and instructions. Let us discuss about the input unit. An input device for a computer allows you to enter information or accepts data from the user. Keyboard, that is input device. The keyboard is used as an input device which feeds various types of information into the computer. There are different keyboard layouts and sizes which are available. The most common layout is the QWERTY layout. The standard keyboard has 101 keys. Mouse, that is pointing device. In computers, the mouse is used as a control pointer. Generally, the mouse has two buttons. The left one is used to select objects and text.
and the right one is used to access the menus. Joystick. Joystick is a pointing device which is used to move the cursor position on a monitor screen. It is a stick having a spherical ball at both its lower and upper ends. The lower spherical ball moves in a socket. The joystick can be moved in all four directions. The function of the joystick is similar to a mouse. It is used in computer-aided designing, that is, CAD work and playing games. Scanner. Scanners allow you to convert pictures and photographs to your computer. A scanner scans the image and transfers to the computer. Trackball. Trackball is an input device that is mostly used in notebook or laptop computers instead of a mouse. Barcode reader. Barcode reader is a device used for reading barcoded data, that is, data in form of thin and thick lines. Barcoded data is generally used in labeling the goods, numbering the books, etc. Digital cameras, that is, input device, allow you to take digital photographs which are stored on a memory chip or disk and can be transferred into your computer. Monitors. A computer monitor is an output device that is used as an electronic visual display for computers. Monitor screen size is measured diagonally across the screen in inches. The resolution of the monitor is the maximum number of pixels that it can display horizontally and vertically, such as 800 × 600 or 1024 × 768 or 1600 × 1200. Printers. The printer takes the information on your screen and transfers it to paper or a hard copy. Three types of printer are used commonly, that are dot matrix, inkjet, and laser. Speakers. They receive audio input from the computer's sound card and produce audio output in the form of sound waves. Step 1. Select the main board, that is, motherboard. If you want to assemble a PC, you should select the MB based on your requirements and processor. Motherboard sizes. The most common motherboard size is Intel's Advanced Technology Extended, that is, ATX, and its derivatives. Chipsets. The gateway between a processor and other components is a set of interface controllers, generically called the chipset. Chipset is a set of electronic components in an integrated circuit that manages the data flow between the processor, memory, and peripherals. It is usually found on the motherboard. Chipsets are usually designed to work with a specific family of microprocessors. The types of chipsets are AMD AM3 Plus chipsets, AMD FM2 Plus chipsets, and Intel LGA 1150 chipsets. Step 2. Select RAM. This must match your motherboard's clock speed. A Windows 7 system should have at least 1 GB of RAM and 2 GB is normally preferred. 4 to 8 GB is the typical limit of RAM such that a motherboard can address. Step 3. Select hard drive. This is where information on your computer is stored. IDE, Integrated Drive Electronics, the older standard that SATA has replaced. SATA, the expanded form of SATA, is Serial Advanced Technology Attachment. It is the current standard technology for connecting a hard drive to the rest of the computer. Step 4. Select PSU, that is, Power Supply Unit, SMPS. Switch mode power supply efficiently converts the power from one form to another form with the desired voltage levels. It is used to obtain a regulated DC output voltage from an unregulated input voltage. While buying a power supply, you need to determine the amount of wattage required according to your configuration based on HDD, RAM, and cooling fan numbers. Step 5. Select optical disk drive. This is where your CD and DVDs go. Depending on your needs, you should choose one that's right for you. Almost all need either a dual burner setup or a burner. And Step 7. Select graphics card. The graphics card. An important decision to make while choosing a graphics card is whether you will need high-performance 3D graphics or not. Step 8. Select your case. A computer case is the outer shell of a computer. The computer system hardware comprises of three main components. They are input unit, central processing unit, and output unit. Selecting the computer component. ঠিক আছে, আমরা
এটাই করলাম, এটা দিয়ে দেখলাম যে কম্পিউটারের আসলে ঠিক আছে স্যার, না যদি লম্বা হয়েছে তারপরে জাস্ট দেখো কিন্তু ডিটেলস বলছে। তো আমরা দেখি যে টাইপ অফ কম্পিউটার সিস্টেম থাকে মাঝে মাঝে। টাইপস অফ কম্পিউটার সিস্টেম হচ্ছে আমাদের যে তিনটা টাইপের আছে সাইজে, এটা সাইজ অন্যরকম হতে পারে। কম্পিউটার কামস ইন ভ্যারাইটি অফ সাইজ, শেপস এন্ড কম্পিউটিং ক্যাপাবিলিটি। One is mainframe computers, another mid-range, another one microcomputers. So look here, this is mainframe computers, this one below. Mainframe computers, that means enterprise system, super servers, transaction processing, big computer, mainframe computer, and mid-range system, network server, এটা হলো মাঝামাঝি অবস্থানে। আর মাইক্রো কম্পিউটার হচ্ছে যে পার্সোনাল কম্পিউটার, আমরা যেটা ব্যবহার করি, আমাদের যে ডেস্কটপ কম্পিউটার আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আসলে মাইক্রো কম্পিউটার। এখানে কিন্তু বোঝাচ্ছে দেখেন মেইন ফ্রেম কম্পিউটার কি হচ্ছে যে এর যে একটা স্বাভাবিক যে আইটেম আছে, যেমন প্রসেসরের স্পিড কেমন হবে, কিভাবে কেন ইউজ হবে, একটা এক্সাম্পল হিসেবে বলা হয়েছে। এটা হলো র্যামের ক্যাপাসিটি কতটুকু থাকবে অ্যাপ্রক্সিমেটলি, এটা হলো মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার, এখানে মেইন ফ্রেম কম্পিউটার আর হিউজ কম্পিউটার, দ্যাট মিনস হিউজ দ্যাট cloud fill the entire room of the even whole room floor। মানে মেইন ফ্রেমটা এত বড় কম্পিউটার, এত সাইজ, এটা একটা রুম দখল করে ফেলতে পারে অথবা একটা ফ্লোর দখল করতে পারে, এটা সাইজ অনুযায়ী। মেইন ফ্রেম ক্যান রান মাল্টিপল ইনস্ট্রাকশন অফ অপারেটিং সিস্টেম এট দ্য সেম টাইম, সে একই সাথে অনেক কাজ করতে পারে। মেইন ফ্রেম আর ইউজ প্রাইমারিলি বাই লার্জ অর্গানাইজেশন ফর ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন, বাল্ক ডাটা প্রসেসিং। যেমন আমার হয়তো আমাদের ডাটাবেজের জন্য, ফর এক্সাম্পল আমাদের যে ন্যাশনাল আইডির যে ডাটাবেজ আছে নির্বাচন কমিশনে, সেখানে হয়তো আমরা সারা দেশের মানুষের যখন ডাটাবেজটা ঢুকে যাবে, হয়তো এমন হতে পারে যে এখানে মেইন ফ্রেম কম্পিউটার দরকার, অথবা এখন হয়তো আছেই। It used for online data storage, mainframe used for transaction processing in banking, airlines, etc. তো টাইপস অফ কম্পিউটারের সাথে আমাদের আরো কিছু যোগ হয়, যেগুলি আমরা বর্তমানে যেটা দেখি, এই যে ধরেন পার্সোনাল কম্পিউটার যেটা, সেটা হচ্ছে আসলে মাইক্রো কম্পিউটারের পার্ট। আর এখন আস্তে আস্তে যে ল্যাপটপে আসছে, ট্যাবে আসছে, এন্ড মাইক্রো কম্পিউটার এটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার। The most important category of business and consumers exceed the power of many mainframe, যেন এখানে বলতে দেখেন, এটা বলছে ওয়ার্ক স্টেশন, support mathematical and graphical demand, network service, computer terminals, network computers, information application। এটা বলতেছে যে the most important category of business and consumption exceed the power of many mainframes computer, যে কাজের খাতিলে অথবা আমাদের এখন প্রয়োজনের তাগিদে যে প্রত্যেকটা বিবর্তনের পরে আমাদের যেখানে এসে ঠেকছে যে আমরা যেভাবে ব্যবহার করি, ব্যবহারের ক্ষেত্রে এখানে মাইক্রো কম্পিউটার, মাইক্রো দিয়ে আমরা বুঝি যে ছোট, তো ওইটার ক্ষেত্রে এখানে একটু জাস্ট আমরা ইয়াটা একটু দেখি। একটা হলো এক্সাম্পল অফ রেকমেন্ডেশন ফিচার ফর দ্য পিসি ইউজার। এখানে হলো দেখেন মাল্টিমিডিয়া হেভি অর গেমিং পিসির কনফিগারেশন হচ্ছে এটা মাঝখানেরটা, আর বিজনেসের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রথমটা। আর নেটওয়ার্ক বলেছে নিউ কামার, যারা নতুনদের জন্য বা সামনে যেটা নতুনদের জন্য একদম বিজ্ঞানের জন্য পিসি হলো এইটা। এই জন্য আমরা যখন পিসি কিনতে যাই তখন দেখি যে এগুলির প্রয়োজন অনুযায়ী এক একটার ক্যাপাসিটি কেমন হবে, এটা মাদারবোর্ড কেমন বা স্টোরেজ কতটুকু দরকার ইত্যাদি ডিপেন্ড করে ব্যবহারের উপরে, যে যেভাবে ব্যবহার। যেমন আমরা আমাদের যে ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় অনেক ডাটা আমাদের নিয়ে কাজ করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, তো আমাদের অবশ্যই এরকম
হার্ড ডিস্ক যেন বেশি থাকে, জায়গা স্পেস যেন বেশি থাকে। ইভেন আমরা যখন ব্যবহার করি আমাদের টাচ মোবাইল ব্যবহার করা, বা সরি টাচ, এই যে পিসি হলো টাচ পিসি, টাচ করা মানে ব্যবহার করতে করতে আমাদের এমন অভ্যাস হয়েছে যে এখন যে আনটাচ গুলা করা ইয়ে হয় না, মানে টাচ গুলা করতে করতে অভ্যাস যেমন হয়েছে, এটার মজা আলাদা। মনে করেন আবার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারতেছেন, বাড়াইতে পারতেছেন, কমাইতে পারতেছেন, যা ইচ্ছা তাই করতে পারতেছেন। এইগুলো হলো ধাপে ধাপে যে পরিবর্তন আসছে। তো কর্পোরেট পিসি ক্রাইটেরিয়া, কর্পোরেট মানে একটা বিজনেস কি কি হয়, যেমন এমন হইতে পারে মিড রেঞ্জ, মেইন ফ্রেম এবং সুপার কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে এই কোনটা কি সেটা এখানে বিধিত করেছে। যেমন মিড রেঞ্জ মানে এটা যেটা মাঝামাঝি অবস্থা, ছোট না বড় না এরকম, এটা হচ্ছে নেটওয়ার্ক সার্ভার, নেটওয়ার্ক সার্ভার, এবং এটা মাইক্রো কম্পিউটার হিসেবে ব্যবহার হয়। এটা আর প্রাইমারিলি হাই এন্ড নেটওয়ার্ক সার্ভার and other type of servers that can be handle the large scale of processing of many business application. তাহলে এই যে মিড রেঞ্জ সিস্টেমটা হচ্ছে এটা আসলে একটা সার্ভার, যে সার্ভারে আমার সমস্ত ডাটা থাকবে এবং ওখান থেকে হাই এন্ড এখানে কাজ হবে। মেইন ফ্রেমটা হচ্ছে বড় সাইজ, লার্জ, ফাস্ট and large, fast and powerful, used to high transaction processing and complex computation, use corporation and government agency তে এই মেইন ফ্রেম ব্যবহার করা হয়। Then supercomputer, extremely powerful, extremely high speed and massive numeric computation, মানে এটা হলো ওইটার চাইতেও আপার লেভেলে। The new wave of computer, যে মিনি সুপার কম্পিউটার কানেক্টিং ইন দ্য ইউজ অফ ডেস্কটপ ইন অ্যান অর্গানাইজেশন। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিং কম্পিউটিং, কি বলে প্যারালাল কম্পিউটিং, অ্যাডভান্সেস আছে, ডিজাইন হলো কি একটা পারচেজ নোট, কমোডিটি এটসেট্রা। আচ্ছা, তারপরে দেখেন কম্পিউটার সিস্টেমের কনসেপ্ট, যেটা আমরা ভিডিওতে দেখেছি সেটাই মনে করেন এখানে শর্ট করে আছে। যেমন আমরা একটা যদি কম্পিউটার সিস্টেমটা কেমন, এর কনসেপ্টটা কেমন, কনসেপ্ট হচ্ছে এই রকমের যে এই যে ইনপুট ডিভাইস, যেটা ভিডিওতে আমরা দেখেছি ওখানে কিন্তু সুন্দরভাবে বুঝাই দিছে, সেটাই এখানে আছে। যেমন ইনপুট ডিভাইস এখানে হলো এন্টার ডাটা এন্ড ইনস্ট্রাকশন ইনটু দ্য সিপিইউ। সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই যে মাঝখানে আমরা যেটা ব্যাপারটা এইরকমের, আমরা ম্যানুফ্যাকচারিং ইয়েতে যেটা দেখি যে ইনপুট হচ্ছে, প্রসেস হচ্ছে, দেন আউটপুট হচ্ছে, একই প্রসেস কিন্তু যেখানে এখানে ইনপুট করা হচ্ছে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে। যেমন ইনপুটের আইটেমগুলি কি কি এখানে বলা হয়েছে, কিবোর্ড, মাউস, টাচ স্ক্রিন। যেমন আমরা এই ল্যাপটপে আমরা এখন এই টাচ স্ক্রিন দিয়ে আমার কিন্তু আমার ইনপুট করতে পারতেছি, অপটিক্যাল স্ক্যানার, ভয়েস রেকর্ডিং ইত্যাদি ইনপুট। এইটা এখানে প্রসেস হচ্ছে কোথায়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে। সেখানে আবার কিন্তু অনেকগুলি ব্যাপার আছে, এই প্রাইমারি স্টোরেজ আছে, র্যাম আছে, রোম আছে, রিড অনলি মেমোরি আছে, এইখানে কাজ টাজ করবে। এখানে কি কি দেখেন, কন্ট্রোল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ, এটা একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর এটা হচ্ছে এএলইউ, এটা হলো অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিট। কন্ট্রোল ইউনিটে হচ্ছে interpret and instruction and direct processing, আর ALU তে হচ্ছে perform arithmetical operation and makes comparison। আর এইটা কোথায় আছে, এটা সিস্টেম বাসের ভিতরে আছে। এখানে হলো স্পেশাল পারপাস প্রসেসিং ইউজ আছে, ক্যাশ মেমোরি আছে, প্রাইমারি স্টোরেজ এখানে ডাটা করা, এবং সেকেন্ডারি স্টোরেজ করার সুযোগ আছে, এখান থেকে ডাটা আলাদা, যেমন ম্যাগনেটিক ডিস্কে বা টিপসে অন্য জায়গায় রাখা ইত্যাদি। এরপর আউটপুটটা হচ্ছে এই যে ইনপুট দিলাম সেখানে প্রসেস হচ্ছে এবং আউটপুট হচ্ছে। আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা দেখতে পারি কমিউনিকেশন এন্ড রেকর্ড ইনফরমেশন, সেটা আমরা ভিজুয়ালি দেখতে পারি। যেমন আপনি একটা কাজ করলেন এক্সেলে, সেটা যে মনিটরিং এ দেখতেছে, এটা কিন্তু আউটপুট, ওটা দৃশ্যমান। আমি একটা ইনপুট দিছি হাতে, সেটা আউটপুট হয়ে আমার চোখের সামনে আসছে, সেটা আউট ভিজুয়াল যেটা হচ্ছে। দেন হলো এটা যদি আবার প্রিন্ট করে ফেলি তাহলে একটা কাগজে আউটপুট আসতেছে। তারপর হলো আমি যদি আমার কোনো জিনিস রেকর্ড করি, সেই রেকর্ডটা কিন্তু আউটপুট। তারপর হলো এখানে আবার দেখে ফিজিক্যাল কন্ট্রোল ডিভাইস ইত্যাদির মাধ্যমে আউটপুট হয়। A computer is a system of hardware device organized according to the following system in
ইনস্ট্রাকশন। মানে ঘুরাই ফিরে আসলে একই কথা, যে কম্পিউটার সিস্টেমে যেই জিনিসগুলা থাকে, যে ইনপুট থাকবে সিস্টেমে, প্রসেস হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে আউটপুট থাকবে, তারপরে স্টোরেজ থাকবে এবং কন্ট্রোল থাকবে। এই সবগুলো মিলিয়ে হচ্ছে আমার একটা কম্পিউটার সিস্টেম। এই যে ইনপুটের ক্ষেত্রে আমরা দেখি যে কম্পিউটারে আমরা বিভিন্নভাবে ইনপুট দিতে পারি যে কোনো ডিভাইসের মাধ্যমে। সেটা হতে পারে আমার এই যে এখানে বলতেছে টাচ স্ক্রিন, কিবোর্ড, ইলেকট্রনিক মাইক, অপটিক্যাল স্ক্যানার, হ্যাঁ, ইত্যাদির মাধ্যমে দিতে পারি। সিপিইউর মাধ্যমে প্রসেস হচ্ছে, প্রসেস হওয়ার পর এই যে আমরা এটা বলতে আমরা একটা electronic circuit যেটা known as resistor of the arithmetic logic unit। এইখানে কাজ হওয়ার পর এখানে বাজে আউটপুট আসতেছে আমার। এই আউটপুটের পরে আমি এটাকে স্টোর করতেছি আমার আউটপুটটা। তারপরে এখানে কিন্তু কন্ট্রোল বা লজিক ইউনিটের ভিতরে কাজ হয়। কিভাবে হয়, যেখানে বলতেছে the control unit of a CPU is the control component of a computer system, its resistor and other circuit ইত্যাদি ইত্যাদি। দেন হলো কম্পিউটার প্রসেসিং এর স্পিড। এটা যুগের তালে তালে আস্তে আস্তে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে, স্পিড বাড়তেছে। স্পিডের বাড়ার সাথে সাথে এটা কিন্তু প্রাইস লেভেল নেমে যাচ্ছে, কমে যাচ্ছে। স্পিডে এটা এত, যেমন আস্তে আস্তে এখানে বলতেছে হাউ ফাস্ট কম্পিউটার সিস্টেম আর্লি কম্পিউটার প্রসেসিং স্পিড ওয়ার মেজার মিলি সেকেন্ড। মানে আগে হিসাব করা হতো মিলি সেকেন্ডে, যে এটার স্পিডটা কতটুকু। মিলি সেকেন্ড মানে হচ্ছে থাউজেন্ডস অফ সেকেন্ড। আমরা একটু বড় করে দেখি, দেখতে সুবিধা হবে। মিলি সেকেন্ড মানে হচ্ছে থাউজেন্ডস অফ এ সেকেন্ড। একটা সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে মিলি সেকেন্ড। এরপর আসতেছে মাইক্রো সেকেন্ড, সেটা হচ্ছে মিলিয়নস অফ এ সেকেন্ড। মানে 1 সেকেন্ডকে যদি 1 মিলিয়ন দ্বারা ভাগ করা হয়, মানে ওই যে কতটা স্পিড হচ্ছে। এখন কিন্তু হচ্ছে ন্যানো সেকেন্ড। ন্যানো মানে হচ্ছে বিলিয়নস অফ সেকেন্ড। মানে 1 সেকেন্ডকে আপনি বিলিয়ন দ্বারা ভাগ দিলে যেই সময়টা আসতেছে, তার স্পিডের মানে গতিটা এমন হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন আসতেছে এবং প্রতিনিয়ত এটার উপরে R&D চলতেছে ওয়ার্ল্ড ওয়াইড। এবং আমরা যত দিন যাচ্ছে তত নতুন জিনিস পাচ্ছি এবং তত আপডেট পাচ্ছি। প্রাইস কম কিন্তু স্পিড বেশি, গতি বেশি এবং ব্যবহার উপযুক্ত, এবং অনেক জিনিস এভাবে আস্তে আস্তে উঠে আসতেছে। এইখানে দেখেন মাসলোর যে ল আছে 1965 এর, সেটা কিন্তু এটার সাথে কিভাবে ইন্টার রিলেটেড করছে। The number of transistors on a chip will double every month. Essentially, the power of speed of computer will double every 18 থেকে 24 মাস। তাহলে এখানে বলতেছে যে পাওয়ার অফ স্পিড অফ কম্পিউটার পাওয়ার 18 থেকে 24 মাসের ভিতরে ডাবল হয়। এই যাওয়ার পর আবার যেটা আসবে এইটা ডাবল এটা হয়ে যাবে। এবার কন্টিনিউ কাজ করতেছে। যে মাসলোতে আসলে আমরা দেখি জ্যামিতিক যে হার হয়, যে কন্টিনিউ বাড়ে, যে আমরা দেখি জনসংখ্যা আমাদের বাড়ে কিভাবে, জ্যামিতিক হারে। যে 1 একের পরে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, মানে এইভাবে বেড়ে যাচ্ছে। যেমন আপনি আপনার সাথে মিললে 2 জন হইলেন, এরপর হলো 3 জন, এরপর হলো 4 জন। আবার ওরা যখন পরের জেনারেশনে আবার এদের ঘরে আসতেছে 2টা করে, 3টা করে, 4টা করে, এবং করতে করতে জ্যামিতিক হারে কিন্তু বাড়তেছে। এখানেও যে জ্যামিতিক হারে বাড়তেছে কি, যে স্পিড বাড়ছে জ্যামিতিক হারে, আর উল্টা ভাবে কমে যাচ্ছে কিন্তু এর প্রাইস লেভেল। ইনপুট আউটপুট সিপিইউ, ইনপুট ডিভাইস, এগুলো মানে আবার বানানো হয়েছে। ইনপুটের টেকনোলজি কি, ডিভাইস গুলো আমরা জানি। ডিভাইস হচ্ছে কিবোর্ড, মাইক, যেমন শর্ট করে মনে রাখার জন্য। তারপরে ইনপুট টেকনোলজি হচ্ছে স্পিড রেকর্ডিং সিস্টেম, ডিসপাস, স্পিকার, অপটিক্যাল স্ক্যানার, এইগুলো হলো টেকনোলজি। এইখানে আপনাদের, এটা আপনাদের বই থেকে নেওয়া, পাঠ্য বইয়ের, ওখানে বলছে যে সাম অ্যাডভাইস অ্যাবাউট প্রিফারেল অফ এ বিজনেস পিসি। বিজনেস পিসির সাথে অন্যান্যগুলোর যে সম্পর্ক দেখানো যায়, মনিটর, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি। তারপরে এগুলো একদম
ফান্ডামেন্টাল বিষয়, জাস্ট হয়তো ছবি আছে বইতে যেহেতু আছে, জাস্ট কিছু থাকলে মনে থাকবে। প্রিন্টার আউটপুট ডিভাইস, অন্যান্য ইনপুট টেকনোলজি হচ্ছে আদার ইনপুট টেকনোলজি আছে যেগুলি হচ্ছে ম্যাগনেটিক স্ক্রিপ্ট, এন্ড এটা আমরা দেখি অন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। স্মার্ট কার্ড কন্টেইন দ্য স্লিপ, ডিজিটাল ক্যামেরা ইত্যাদিতে। এবং এমআইসিআর এ আমরা দেখি, যেমন আমাদের যখন ব্যাংকের চেকগুলি সব এখন এমআইসিআর ছাড়া উপায় নাই না নরমালি, এখানে নরমালি ইউজ করে ব্যাংকিং ইন্ডাস্ট্রি বলেছে। এমআইসিআর মানে হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার কি লেখছে রিকগনিশন। আচ্ছা, আউটপুট টেকনোলজির ক্ষেত্রে আমরা দেখি যে ভিডিও আউটপুট আছে, এগুলো প্রত্যেকটা যেমন সিআরটি, এই যে সিআরটি মানে ক্যাথোড রে, আমরা হয়তো পুরো জিনিসটা জানিও না, কিন্তু আমরা কিন্তু চালিয়ে যাইতেছি। তারপরে এলসিডি, এলসিডি মানে হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আমরা কিন্তু এলসিডি নাম জানি যে এলসিডি মনিটর, কিন্তু এলসিডি মানে কি, মানে হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তারপরে পিএডি আছে, প্রিন্টার আউটপুট, প্রিন্টার গেল। এখন আমরা এখানে একটু দেখি যে স্টোরেজের ক্ষেত্রে, স্টোরেজ আমার ডাটা যে আমি স্টোর করতেছি, যে storage media cost, speed and capacity trade-off. Now cost increase with faster access speed but decrease with the increased capacity of storage media. Achha. Data and information must be stored until needed using a variety of storage method. তাহলে আমরা ডাটা বা আমার যে ইনফরমেশন সেটা কিন্তু আমি স্টোর করব। যেমন স্টোর করাটা এটা বাধ্যতামূলক। যেমন পিসি বা আপনি একটা পিসি ব্যবহার করেন, সেটা কিন্তু আপনার ব্যাকআপ নেওয়া দরকার, না হলে এক সময় একদিন সকালে গিয়ে দেখবেন যে পিসিটা ওপেন হচ্ছে না। মনে করেন আপনি একটা রিপোর্ট বানাচ্ছেন, অনেক সুন্দর করে রাখছেন, আপনার আগের রিপোর্টগুলো ওখানে এক ফোল্ডারে যত্ন করে রাখছেন, সেই ফোল্ডারটা অবশ্যই সি ড্রাইভটা বাদ দিয়ে আমাদের করতে হয়। কারণ সি ড্রাইভটা কিন্তু যখন এটাকে আবার পিসিটা যখন আপনার নতুন ভাবে কোনো কিছু করা হয় বা উইন্ডোজ রিইনস্টল করা হয়, তখন কিন্তু সি ড্রাইভটা নরমালি সি ড্রাইভটা ক্রাশ করে এবং সি ড্রাইভটাকে ওখানেই করতে হয়। তো সি ড্রাইভে যদি আপনি কিছু রাখেন তাহলে সেটা কিন্তু উদ্ধার করা কঠিন। এই জন্য আমরা কিন্তু অন্য ড্রাইভে রাখি, এবং আপনারাও জানেন, আপনারাও রাখেন। তো আমার যখন আমি কাজ করব সবসময় সেটা কিন্তু একটা ব্যাকআপ আমার থাকতে হবে। যদি ব্যাকআপ না থাকে, সকালে গিয়ে দেখবেন যে আপনার পিসিটা আর ওপেন হচ্ছে না। এখন আপনি এত সুন্দর কাজ করছেন, রিপোর্ট করছেন, রিপোর্ট বানায় টেনে গুছায় রাখছেন, এখন সাইনের বাকি আছে, প্রিন্ট করে স্যারের দিবেন, প্রিন্সিপাল স্যার সাইন করুন। সেই সময় যদি আপনার রিপোর্টটা এটা ওপেন না হয়, তখন চিন্তা করেন আপনি কি অবস্থা। তো এই জন্য সব সময় আপনাকে আমাকে ব্যাকআপ রাখতে হবে। ব্যাকআপটা কি? ব্যাকআপ হতে পারে আপনি আলাদা কোনো একটা এই যে 200-250 টিরাবাইটের ইয়া পাওয়া যায়, 2000-3000, এটা হতে পারে। অথবা এমনও হতে পারে আপনার যে ইমেইল আছে গুগলের, এই গুগলের আপনি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার নামে। হ্যাঁ, যেমন ওখানে না কোনো শেয়ারিং দিবেন না কাউ, তো ওইখানে কিন্তু 15 জিবি পর্যন্ত আপনার স্টোর করা আছে, ফ্রি করতে পারবেন। এরকম আপনি একাধিক অ্যাকাউন্ট করলেন, আপনার মনে করেন যে নাম মঈন, তো মঈন 1, মঈন 2, মঈন 3, মঈন 4, এরকম করতে যাইতে থাকেন। এতগুলো অ্যাকাউন্ট করে এইগুলোর ভিতরে একটা করে আপলোড করে রাখলেন। অথবা আপনি নিজেই একটা ওই ফাইলটা নিজে আরেকটা ইমেইলে মেইল করে দিলেন, মানে পিসিটা অফ করার আগে। তাহলে কি পিসিটা যদি নাও খুলে, আপনি আরেক জায়গা থেকে ইন্টারনেটে ঢুকে আপনার ইমেইলে ঢুকবেন, ঢুকে ওইটা ডাউনলোড করে আপনার কাজ করতে পারবেন। এই ধরনের এগুলো একদম নিজস্ব ব্যাপার, যার যার মতো করে সবসময় ব্যাকআপ আমাদের নিতে হবে। তো এইখানে যে আমরা যে স্টোর করব, স্টোরের যে কয়েকটা ধাপ আছে, যেমন এখানে বলতেছে এটা হয়তো পিসির ভিতরে যে স্টোরেজটা হয় সেটাকে বোঝাচ্ছে। যেমন এখানে যে সেকেন্ডারি স্টোরেজ আছে, প্রাইমারি স্টোরেজ আছে। প্রাইমারি স্টোরেজের ভিতরে কি আছে? সেমিকন্ডাক্টর মেমোরি উইদিন দ্য পিসি। তারপরে হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক এবং ম্যাগনেটিক টেপ, এটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। এখানে দেখেন কি বলতেছে, অ্যাক্সেস স্পিড ইনক্রিজ, মানে অ্যাক্সেস স্পিড ইনক্রিজ হচ্ছে। তারপরে স্টোরেজ ক্যাপাসিটি ডিক্রিজ হচ্ছে, কস্ট পার বাইট ইনক্রিজ হচ্ছে।
এখানে ডাইরেক্ট এন্ড সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস এটা কাকে বলে, ডাইরেক্ট কোনটা আর সিকোয়েন্সিয়াল কোনটা? ডাইরেক্ট হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সেস এন্ড র্যান্ডম অ্যাক্সেস আর দ্য সেম কনসেপ্ট। তাহলে র্যান্ডম আর ডাইরেক্ট কিন্তু এক জিনিস। Location address on the storage device and go directly to the location for data access. যে মনে করেন আপনি পিসিতে ঢুকলেন, আপনার ফোল্ডারে ঢুকে গেলেন, আপনার কিন্তু ডাইরেক্ট অ্যাক্সেস। র্যান্ডম আপনার ইচ্ছা মতো এই ফোল্ডারে যাচ্ছে ওটা যাচ্ছেন, যা ইচ্ছে তাই করতেছেন, এটা হলো ডাইরেক্ট অ্যাক্সেস। আর সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস হচ্ছে অল টাইপ অফ ডিভাইস আর অ্যাক্সেস সিরিয়াসলি। ডিভাইস মাস্ট বি রিড one record and time from data until the desired data is found. এখানে যে পর্যায়ক্রমে যেটা হয় যে একটার পরে একটা একসাথে আপনি অনেক কিছু করতে পারেন। আবার মনে করেন এই যে আমরা কাজ করছি, আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার এই মনিটরটাকে দুইটা ভাগ করতে পারেন। দুইটা ভাগ পারেন কিনা জানি না। এই যে আপনার যে মনিটরটা আছে এটা কিন্তু দুইটা ভাগ করা যায় এবং একসাথে আপনি দুইটা ফাইলের কাজ করতে পারেন। এই যে উইন্ডোজ এবং যে অ্যারো এটা যদি চাপ দেন তাহলে দুইটা ভাগ হয়ে যাবে। দেখি আমাদের এখানে হয় কিনা। এই দেখ হয়ে গেছে, আমরা অবশ্য আপনার দেখানো যাচ্ছে না, এখানে উইন্ডোজ দুইটা হয়ে গেছে, মানে আমাদের এই যে বডিটা দুইটা হয়ে গেছে। একটা বডিতে আপনি একটা ফাইল ওপেন করলেন, আর একটা বডিতে আর একটা ফাইল ওপেন করলেন। একই পিসিতে আপনি দুইটা ফাইল ওপেন করে কাজ করতে পারেন। তারপরে হচ্ছে সেমিকন্ডাক্টর মেমোরি। সেমিকন্ডাক্টর মেমোরি, এই যে সেমিকন্ডাক্টর কোনটা এইখানে দেখেন, সেকেন্ডারি এই যে এইটা সেমিকন্ডাক্টর মেমোরি, এটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ এখানে হয়। এটা কোনটা কোনটা এখানে বলছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপরে হচ্ছে রোম, রিড অনলি মেমোরি। র্যান্ডমটা কি? র্যান্ডম হলো মেবি রিড এন্ড কভার রিটেন আছে। রোম হচ্ছে নন ভোলাটাইল, মেবি রিড বাট নট ওভার রিটেন। আচ্ছা, ইত্যাদি ইত্যাদি। ফ্ল্যাশ জাম্প এটা আছে। এবং কম্পিউটার স্টোরস ফান্ডামেন্টালের ভিতরে আমরা যে জিনিসগুলি দেখি এটা হচ্ছে বাইনারি রিপ্রেজেন্টেশন। এটা আমরা জানি যে কম্পিউটার কিন্তু 0 আর 1 ছাড়া কিছু বুঝে না, সেটা হচ্ছে বাইনারি। এটার ম্যাথও আছে। এবং বিট, বাইনারি ডিজিট, এটা এক একটাকে বিট বলে, যেমন এই যে 0 আর 1। বাইট হচ্ছে, বাইট কাকে বলে এখানে দেখেন সুন্দর সুন্দর আছে বিট। আর বাইট হচ্ছে বাইনারি ডিজিট, বিট। বাইট হচ্ছে গ্রুপিং অফ বিটস, যে কয়েকটা বিটকে একসাথে করলে আমরা এটা বাইট হয়। যেমন এখানে বলতেছে 8টা বিটস মিলে হচ্ছে এক বাইট। আটটা বিট মানে 8টা অংশ, মানে 0 1 0 1 এবং 8টা মিলে হচ্ছে একটা বাইট। এই যে আমরা বলি মেগাবাইট পার সেকেন্ড। তারপর হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ এ সিগন্যাল ক্যারেক্টার, যে এই যে সিগন্যালটা কি হবে এটা ক্যারেক্টারটা বোঝাচ্ছে। তারপরে আমরা দেখি স্কাই বলে ফর্মালাইজ কোড ডিটারমাইনিং দ্য হোয়াট বাইট ভ্যালু রিপ্রেস, এটা হলো আমেরিকান স্কাই। দেন হলো স্টোরেজ ক্যাপাসিটি, স্টোরেজ কতটুকু ক্যাপাসিটি আছে এগুলো আমরা বলি কেবি, বলি কিলোবাইট। তারপরে আমরা বলি এমবি বলি মেগাবাইট। তারপরে জিবি বলি গিগাবাইট। তারপরে হচ্ছে আমার টিবি বলি টেরাবাইট। তো আমরা নরমালি এই যে জিবিটাই আমরা বেশিরভাগ করা হয়। যেমন এই যে গুগলেও 15 জিবি পর্যন্ত ফ্রি ব্যবহার করার সুযোগ আছে স্টোরেজ। তাহলে জিবি, গিগাবাইট। আর টিবি হলো আমরা নরমালি যেটা আমাদের ডাটা স্টোর করার জন্য আলাদা আমরা যে কিনে ফেলি, ওইটা মধ্যে দেখা যায় টেরাবাইটে 200 300 টেরাবাইট জায়গা থাকে, সেখানে আমরা সব সময় ডাটাগুলিকে ওখানে স্টোরেজ করি নিজেদের সেফটির জন্য। দেন হলো ম্যাগনেটিক ডিস্ক, হার্ড ড্রাইভস দ্যাট আর মোস্ট কমন ফ্রম দ্য সেকেন্ডারি স্টোরেজ। এখানে কিন্তু দেখেন এই জিনিসগুলো কিন্তু এখানে আছে। এই যে প্রাইমারি স্টোরেজে সেমিকন্ডাক্টর মেমোরি আমরা দেখলাম, ম্যাগনেটিক ডিস্ক এখন আমরা দেখতেছি এটা সেকেন্ডারি স্টোরেজ। তারপর আছে অপটিক্যাল ডিস্ক, তারপর হচ্ছে ম্যাগনেটিক টেপ। এটা হলো ম্যাগনেটিক ডিস্ক।
র্যান্ডম অ্যারে ইন্ডিপেন্ডেন্স ডিস্ক হলো রেড, RAID রেড। তারপর হলো রিপ্রেজেন্টিং ক্যারেক্টারিং ইন বাইট, এই বাইটের যে ক্যারেক্টার কিভাবে রিপ্রেজেন্ট করে, যে করে এমন হলো, যদিও আমাদের এই ধরনের ইয়ে থাকে না, এটা কিন্তু ম্যাথও আছে বাইনারির। এখানে দেখেন যে 0 সেটা এসকাই কোডে এরম হবে 0011, এই যে কয়টা, 4টা 0। 1 হবে 0011, 3টা 0-র পর 1। এইভাবে 9 হবে 00111001। এটা মানে কি, এই সংখ্যার দিয়ে কিন্তু আমার কম্পিউটার চিনবে কিন্তু এইটা। এম যখন বলা হবে তখন এই এসকাই কোড বা কম্পিউটারে চিনবে হলো 01001101। এই জিনিসটা হচ্ছে মানে এম। জেড হচ্ছে 01011010। তারপরে দেখেন যে এই প্রত্যেকটা জিনিস কিন্তু দুইটা জিনিস নিয়ে তৈরি, 0 আর 1। তার কম্পিউটার আসলে ল্যাঙ্গুয়েজ ওর ভাষাই হচ্ছে 01, দুইটাই জিনিস। এরপর দেখেন ম্যাগনেটিক টেপ এবং অপটিক্যাল ডিস্ক, যেটা আমরা সেকেন্ডারি মেমোরি হিসেবে পিসিতে ব্যবহার করা হয়। ম্যাগনেটিক ডিস্ক হচ্ছে, এটা কি জিনিস, এটা স্লো স্পিড বাট এক্সটেন্সিভ উইথ দ্য লার্জ অ্যামাউন্ট অফ ব্যাকআপ। হ্যাঁ, এটা মানে কি, ম্যাগনেটিক টেপে অনেক লার্জ পরিমাণ ব্যাকআপ রাখা যায়। অপটিক্যাল ডিস্ক হচ্ছে সিডি রম, সিডিআর, এগুলো এখন তো আসলে এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের নাইও। আপনি যখন নতুন একটা ল্যাপটপ কিনবেন, দেখেন এখানে কিন্তু ওই যে সিডি ঢোকানোর জায়গা নেই, এগুলো এখন একদম বন্ধ হয়ে গেছে, সব হলো গিয়ে অনলাইন, এবং হলো আপনি পেন ড্রাইভ অথবা অন্যভাবে ব্যবহার করা যায়, কিন্তু ওই জিনিসগুলি আপনি খুঁজে পাবেন না, নাই আর কি। তারপরে যেহেতু এটা লেখাপড়া আসছিল, এটা অপটিক্যাল ডিস্ক, এগুলি সিডি RW মানে যেটা সিডি রাইট করা যায়, হ্যাঁ, ডিভিডি রাইটার WR ইত্যাদি। তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID ইত্যাদি ইত্যাদি। এখানে আমরা যে দেখি যে দা কম্পিউটার সিস্টেম কনসেপ্টে আমরা দেখি যে ইনপুট আউটপুট, হ্যাঁ, প্রসেসিং থাকে। তারপর অপটিক্যাল ডিস্কের ক্যাপাবিলিটি অনুযায়ী এখানে সিডি রম, সিডি রাইটার, সিডি ডিভিডি রাইটার ইত্যাদি ইত্যাদি। দেন হলো কম্পিউটার সিস্টেম সম্পর্কে আমরা একটু বলে তারপর আমরা যাব সফটওয়্যারে, যে মাইক্রো কম্পিউটার ইউজ, পার্সোনাল কম্পিউটার, নেটওয়ার্ক কম্পিউটার, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স টেকনোলজি ইত্যাদি। এখন আমরা প্রতি কাজেই কম্পিউটার ব্যবহার করতেছি, অফিস আদালত থেকে শুরু করে সবকিছুতেই কম্পিউটার ছাড়া আমাদের অন্য কোনো আসলে কাজ নাই, কাজই হলো সব কম্পিউটারের উপরে। আমরা একটু দেখে তো সফটওয়্যারে যাচ্ছি। হিস্ট্রি অফ কম্পিউটার তো আমরা ওদের দেখেছিলাম না, এটা একটু দেখি। এখানে একটা ছোট্ট ভিডিও আছে, এটার সাথে অবশ্যই 2টা পার্ট, একটা পার্ট আগে দেখি, তারপরে দেখো কি করা যায়। কি বড় করি, বড়। এখানে দেখেন কম্পিউটারের যে হিস্টরি, এটা 3.5 মিনিট, এরপর আরো একটা 3 মিনিট আছে এটার সাথে। দেখি আমরা এটা করে আমরা তাহলে হার্ডওয়্যারের পার্টটা এখান থেকে শেষ হবে, তারপর আমরা যাব সফটওয়্যার। একটু দেখি। কৌশলের কেমন লাগে আসলে, এত ঘুরলে হবে? তো শালা একটু সাইজ ছোট করতে হবে। হিস্টরি অফ কম্পিউটার, হিস্টরি অফ না, শালা ওয়াইফাইটা বদলাইতে হবে, শালা এত স্পিড এত কম।
আচ্ছা বাদ দেই, এটা আসলে ইয়ে হলো না, আমরা এটা বাদ দিই, আমরা এখন সফটওয়্যারে যাই। ঠিক আছে, ওকে। আপনাদের কি কোনো বিরতির দরকার আছে? এমনি তো আমরা শুরু করছি একটু ইয়েতে। এবার আসেন, আমরা হার্ডওয়্যার তো দেখলাম। আমরা জানি ইনফরমেশন টেকনোলজির ভিতরে যে 4টা আইটেম আছে, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা রিসোর্স ম্যানেজমেন্ট এবং হচ্ছে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক। তো এখন আমরা দেখব সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা হচ্ছে এটা, যে দেখি যে এই সফটওয়্যারটা যদি আমরা একটু করি, তাহলে আমরা এখান থেকে আমাদের কি নলেজ গ্যাদার হবে, যেটা আমার এই বইয়ের চ্যাপ্টারে বলা হয়েছে। কি কইছে দেখেন, বলছে এটা কিন্তু সফটওয়্যার একটা, identify the basic feature and major trend application software, তারপরে হলো এন্ড ইউজারে কিভাবে ব্যবহার করা হয়, এবং এখানেও বলছে যে several purpose of software প্যাকেজ, এন্ড ইউজার অ্যাক্টিভিটি, তারপরে হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার টুলস এবং কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, তারপরে ওপেন সোর্স সফটওয়্যার ইত্যাদি ইত্যাদি। এটার মাধ্যমে আমরা সফটওয়্যারটা যদি করি তাহলে জানা যাবে। তো সফটওয়্যারের জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এই রকমের। আমরা যদি এটা একটু দেখি, বেশি ইয়া না করে। Computer software is a set of instruction that guides the computer hardware and tell the hardware what to do, when to do, and how to do a task. Software gives life to the computer. Without software, the computer is a dead machine. Computer software is divided into application software and system software. Application software. Application software are programs that help the user perform specific tasks. Word processing software like MS Word, WordPad, and Notepad are used to create documents such as letters, reports, etc. Database software like Oracle, MS Access are to store data and perform some operations on the data. Spreadsheet software like Microsoft Excel are used to organize data in rows and columns, perform calculations, and present data in charts and graphs. Presentation software like Microsoft PowerPoint is used to display information in the form of slides. Internet browsers like Google Chrome, Firefox, and Safari are used to access the Internet. System software. System software is a set of program that controls the computer hardware. The system software is the platform for running the application software. System software are operating system and utility software. Operating system. Operating system is a software that acts as an interface between the user and the computer system. Operating systems for desktop and laptop computer are Microsoft Windows, Linux, Mac OS. Microsoft Windows is a very popular operating system created by Microsoft. The founder of Microsoft is Bill Gates. There are different versions of Microsoft Windows. Mac OS is an operating system created by Apple. The founder of Apple is Steve Jobs and Steve Wozniak. Mac OS can run on all Macintosh computers. Linux is a free operating system that can be downloaded from the internet. It was developed by Linus Torvalds. Operating systems for mobile devices are Android and Apple iOS. Android is the most common mobile operating system used for mobile phone and tablets. iOS is used on iPhone and iPad. Utility software. Utility software is a software used to analyze, configure, optimize and maintain the computer. Example of utility software are antivirus software, backup software, disk compression tool, file manager. Now,
Let's see the summary of what we have learned. Computer software is a set of instruction that guides the computer hardware. Computer software is divided into application software and system software. Application software are programs that help the user perform specific tasks. System software is a set of program that controls the computer hardware. System software provides the platform for running the application software. System software are divided into operating system software and utility software. Question time. Drop the following in the correct circle. You have 15 seconds. তো এটা আমরা যেটা দেখলাম যে সফটওয়্যার সম্পর্কে এখানে আমরা হয়তো এটা দেখা হয়েছে যে একটু ইজি হওয়ার জন্য যে সফটওয়্যারটা আসলে কি। তো আমরা এখন মূল আমাদের যে শীটে যাচ্ছি। সফটওয়্যার, তো সফটওয়্যার হচ্ছে ওখানে কিন্তু ওই ভিডিওটা কিন্তু অনেক কিছু বলেছে যে সফটওয়্যারটা কি, সফটওয়্যারটা কত প্রকার এবং কি কখন কি হয়। সফটওয়্যার is the general terms of the various kinds of program used to operate and manipulate the computers and their peripheral device. আসলে সফটওয়্যার হচ্ছে এক ধরনের ইনস্ট্রাকশন যেটা কম্পিউটার চালাতে সাহায্য করে। One common way to describe the hardware and software to say that software can be through the variety of parts, hardware invalid parts. আচ্ছা, there are many types of category software. Software অনেক ধরনের আছে, যেমন হচ্ছে আমরা দেখেছি যে ওখানে বললো যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং অপারেটিং সফটওয়্যার। অপারেটিং সফটওয়্যার মানে যেটা দিয়ে অপারেট করা হয়, অ্যাপ্লিকেশন মানে যেটা ব্যবহার করা হয়। তাহলে টাইপস অফ সফটওয়্যার, যে সফটওয়্যার বলতেছে এখানে যে সফটওয়্যার is a program that enable a computer to perform a specific task as opposed to the physical component of the system. মানে আর এই যে সফটওয়্যার তো আমাদের হার্ডওয়্যারের সাথে মানে আমরা কম্পিউটার যেটা দেখি, কম্পিউটার তো শুধু ওর তো হার্ডওয়্যার দিয়ে তো চলবে না, এটার সাথে সফটওয়্যার লাগবে, সফটওয়্যার আবার অ্যাপ্লিকেশন আছে, অপারেটিং আছে, দুটোটা এটা মিলে আসলে কাজ করে একসাথে। তো আমরা এক সময় হয়তো দেখবো যে এটা কিভাবে কাজ করে। এখানে আমরা দেখি যে টাইপস অফ সফটওয়্যারের ক্ষেত্রে আমরা বলতে পারি we can say that there are major types of software. One is application software, another is system software. The types of software, we can say that, look, if we see this picture here, it would be easier for us. Software. So what is software? Software is a set of programs that governs the functioning of computer. So আমরা যদি এই চারটা আমাদের মাথায় যদি থাকে, দেখেন এখানে এই সফটওয়্যারের সব জিনিস এই চার্টের ভিতরে আছে। এইটা দেখেই কিন্তু আমার একদম এখানে কিন্তু ফান্ডামেন্টাল জিনিসটা যে what is software? The software is a set of programs that governs, মানে ওখানে কন্ট্রোল করে the functions of computer. Then software are two types. One is system softwares, another are application softwares. So what is system softwares? System softwares control the internal computer operation. So system software controls the internal computer operation. System softwares are two types. One is system management program, another is development software. So system management programmers are operating system, device drives, system utilities, etc. are the system management program. And developing program software means programming language translator, link, loader, etc. And application software carrying out necessary operation for the specific application to function. This is the application software. There are two types of application software. One is general purpose software, another is specific purpose software. So general purpose software is word processor, presentation, spreadsheet, image editor,
MS Word, Excel, Access, etc. General purpose, all can use it. And specific purpose, prevention system, attendance, bill, the specific purpose. For example, আপনার এখন আপনি পিসিতে যেগুলো ব্যবহার করতেছেন এগুলো হলো জেনারেল পারপাস, সবাই এটা ব্যবহার করতেছে। স্পেসিফিক সফটওয়্যার কি, যে মনে করেন আপনার পিসিতে এমন হলো যে আপনার অফিসে আপনার যে এইচআর এর সফটওয়্যার আছে অথবা অ্যাটেন্ডেন্স শিট, এখন যেমন হয়তো আপনি খাতায় লিখতেছেন, এটা যদি বার হয়, আমাদের যে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করা হয় বড় বড় প্রতিষ্ঠানে যেভাবে হয় অ্যাটেন্ডেন্স এর গুলা এইচআর এর সাথে সফটওয়্যারের সাথে লিঙ্ক, এটা হলো স্পেসিফিক পারপাস। অথবা আপনার একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, সেটা হলো স্পেসিফিক পারপাস সফটওয়্যার, শুধু ওইটার জন্য। এরকম হিউম্যান রিসোর্স সফটওয়্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যার, ইআরপি, অন্যান্য রিমিটেন্স সফটওয়্যার, ব্যাংকের জন্য হলো কোর রিস্ক সফটওয়্যার, সেটা হলো স্পেসিফিক পারপাস সফটওয়্যার। সো this is the overall software's feature is here. Then look here, the application software for end user. এখানে সফটওয়্যারের যে অবস্থানগুলো বোঝা যাচ্ছে যে সফটওয়্যার কোনটা থাকে। যেমন আমরা দেখি যে হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারের সাথে যুক্ত হচ্ছে সিস্টেম সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যারের সাথে এটা যুক্ত হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখানে বলতেছে দেখেন ওয়ার্ড, পেইন্ট, এটসেট্রা এটসেট্রা। আর সিস্টেম হচ্ছে অপারেটিং সিস্টেম, টুলস এবং ইউটিলিটি এটসেট্রা। তাহলে হার্ডওয়্যারের ভিতরে, হার্ডওয়্যার হচ্ছে আমার একটা কম্পোনেন্ট, একটা আমার কম্পিউটারের কম্পোনেন্ট হচ্ছে হার্ডওয়্যার। সেই হার্ডওয়্যারের সাথে ওর সাথে যে লিঙ্ক হচ্ছে সফটওয়্যারের সাথে, সফটওয়্যারটা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার। সিস্টেমটাকে যে রান করাচ্ছে যে সফটওয়্যারের মাধ্যমে, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন মানে কোনো কিছু করা, কোনো কিছুতে অ্যাপ্লাই করা, সেটা অ্যাপ্লিকেশন। যে আমি একটা কাজ করতেছি মানে অপারেশন করা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। জেনারেল পারপাস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, যে প্রোগ্রামের গুলো জেনারেল পারপাস আমরা সবাই ব্যবহার করি, একটা হলো এটা জেনারেল পারপাস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আর প্রোগ্রামস from common information processing, for example is a word processing, a spreadsheet, মানে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এটসেট্রা, যারা সবাই আমরা ব্যবহার করতেছি। তারপরে হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার that includes the variety of programs that can be subdivided in the general purpose function এটসেট্রা এটসেট্রা। ওকে, তারপরে হলো প্রোডাক্টিভিটি প্যাকেজ, এটা হলো কাস্টম সফটওয়্যার। দেন হলো কাস্টম সফটওয়্যার কি এখানে বলছে, আর একটা হলো এই যে কট সফটওয়্যার। কট মানে হচ্ছে এটা যে কমার্শিয়াল অফ দ্য শিফট, এটা বলে কট মানে হচ্ছে and develop for the integration of the selling নাকি for software multiple copies। আচ্ছা, মানে কি যেই সফটওয়্যারটা আপনি তৈরি করলে, যেমন মনে করেন এখন আছে যে ভ্যাটের সফটওয়্যার, এই যে আপনি দেখবেন যে এনবিআর এর 20-22টা কোম্পানিকে লাইসেন্স দিয়েছে, তাদেরকে অথরাইজ করেছে। এনবিআর এর ওয়েবসাইটে যদি যান দেখবেন যে ওখানে লেখা আছে অথরাইজড, এনবিআর অ্যাপ্রুভড। তো ওনারা যে সফটওয়্যারগুলি বানাইছে ভ্যাটের সফটওয়্যার, এক একটা কোম্পানির কাছে সে কিন্তু লাইসেন্স বিক্রি করতেছে। ওইটা হলো এটা যে তার একটা সফটওয়্যারের লাইসেন্সে বিক্রি করছে। অনুরূপ ভাবে আপনার দেখেন টালি সফটওয়্যার অ্যাকাউন্টিং এর একদম সস্তা ইন্ডিয়ান, আপনি 20,000 টাকায় একটা লাইসেন্স পাবেন সিঙ্গেল ইউজারের জন্য, এবং সেটা আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন, তাকে কোনো অ্যানুয়াল মেইনটেনেন্স ফি দিতে হবে না। কিন্তু অন্যগুলা দেখেন এগুলোর আবার অ্যানুয়াল মেইনটেনেন্স ফি দিতে হয়, না হলে আপনার ইয়েটা বন্ধ করে দেবে, প্যাচ দিয়ে একটা বন্ধ করে দেবে, আপনি আর কাজ করতে পারবেন না। আর ওইগুলা এইরকমের যে সফটওয়্যার গুলো, এটা হলো যে মাল্টিপারপাস কমার্শিয়ালি ব্যবহার করা, বিভিন্ন কপিয়ারা ব্যবহার করতে পারে, এটাকে বলে কোর্স সফটওয়্যার ইত্যাদি ইত্যাদি। এখানে আমরা দেখি এই যে এক্সাম্পল হিসেবে দেখেন এখানে এসসিপি, তারপরে এরকম সান, ওরাকল ফাইন্যান্স, সান সিস্টেম, এগুলি হচ্ছে এই ধরনের উদাহরণ। তাহলে ওভারভিউ হিসেবে যদি আমরা বলি যে কম্পিউটারের সফটওয়্যারটা ওভারভিউ হিসেবে বলা যায় মেজর টাইপ অফ এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশন অফ সিস্টেম সফটওয়্যার। আমরা কিন্তু কম্পিউটার সফটওয়্যারে আমরা দেখেছি যে দুই ধরনের, যেটা একটু আগে দেখলাম, সেটা এখানে হয়তো আবারও আছে। এবার বারবার কয়েকবার দেখলে জিনিসটা মাথায় থাকবে। যেমন কম্পিউটার সফটওয়্যার, যদি আপনাকে বলা হয় সফটওয়্যার সম্পর্কে এভাবে এরকম চিত্র আঁকবেন, কম্পিউটার সফটওয়্যার
একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা হচ্ছে পারফর্ম ইনফরমেশন প্রসেসিং টাস্ক ফর দ্য এন্ড ইউজার, আর সিস্টেম হচ্ছে এটা কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়ে হার্ড ড্রাইভের সাথে সংযুক্ত হয়ে কাজ করে, যেটা সিস্টেমের সাথে সংযুক্ত হয়ে কাজ করে। তারপরে যেমন এখন এই যে আমরা দেখি যে অপারেটিং সিস্টেম, সেটা কিন্তু সিস্টেম সফটওয়্যার। যেমন আমি মনে করি আপনি হয়তো এই যে এগুলো সব কিনে আনলেন, হার্ড ড্রাইভ, মাদারবোর্ড সব আনলেন, কিন্তু সেখানে যদি অপারেটিং সিস্টেম না থাকে তাহলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। যেমন আপনাকে উইন্ডোজ ইনস্টল করতে হবে, অথবা আপনার মানে যেগুলো অপারেটিং সিস্টেম আছে সেগুলো। এই যে সিস্টেম সফটওয়্যার আবার দুই ধরনের, একটা হলো সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম, এটি কোনটা? অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাপ্লিকেশন সার্ভার্স, তারপরে হচ্ছে সিস্টেম ইউটিলিটি, পারফরমেন্স এন্ড সিকিউরিটি মনিটরস। আর সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, প্রোগ্রাম এডিটর এবং কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্যাকেজ এটসেট্রা। আর আমার অ্যাপ্লিকেশন যেটা আমরা ব্যবহার করি, একটা হলো জেনারেল পারপাস আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক পারপাস। জেনারেল পারপাসে সফটওয়্যার, ওয়েব বেস, ইলেকট্রনিক মেইল এটসেট্রা এটসেট্রা। আর স্পেসিফিক মানে যেটা স্পেসিফিক কি করা হচ্ছে সেটা। ওপেন সোর্স সফটওয়্যার এটা কাকে বলে? The newest innovation software developed in the called open source software. এটা কি জিনিস? Developers collaborate the development of an application using programming standards that allow to anyone to contribute to the software. মানে ডেভেলপার যারা আছে, ডেভেলপার মানে কি? আবার ওই যে বিল্ডিং ডেভেলপার না, কম্পিউটার সফটওয়্যার ডেভেলপ যারা আছে, ওনারা একটা প্ল্যাটফর্মে একটা জিনিস বানানোর পর এটা অন্যদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, ওখানে সোর্সটা ওপেন আছে, অন্যদেরও সুযোগ করে দেওয়া হচ্ছে যেটা ডেভেলপ করা, যাদের চিন্তা ভাবনা। যেমন আমরা যারা অ্যাকাউন্টেন্ট যারা আছে, আপনারা দেখেন যে একটা আইএফআরএস যখন আসে, এটা কিন্তু আসতে সময় লাগে, 5-7 বছর লাগে একটা আইএফআরএস ডেভেলপ করতে। তো প্রথমে ওরা কিন্তু এক্সপোজার, ড্রাফট এক্সপোজার সেটা রিলিজ করে, সেটাও 2-3 বছর কাজ করার পর এটা সবার জন্য ওপেন রাখে এবং যার যার মতামত দেওয়া হয়। আমাদের কমিউনিটি থেকে সবার থেকে মতামত নিয়ে ওইটার সাথে ইনক্লুড করে। ওইটা কিন্তু আসলে ওপেন রাখা আছে সবার মতামতটা ঢুকানোর জন্য। ঠিক এইরকমের সফটওয়্যারটাও এই রকমের ওপেন সোর্স সফটওয়্যার হচ্ছে একটা গ্রুপ অফ পিপল একটা সফটওয়্যার ডেভেলপ করার পর সেটা ওপেন করে দিচ্ছে সবার জন্য, যার যার মতো করে সে আবার এটাকে ডেভেলপ করতে পারে। Furthermore, each developer completes his or her project এবং তারা পার্শিয়াল প্রজেক্ট নিয়ে ওটা ডেভেলপ করতে পারে। The code for the application becomes available and free to anyone else who wish to use it. এবং এই সফটওয়্যারটা ফ্রি সফটওয়্যার, সবাই এটা ব্যবহার করতে পারে যার যার মতো করে। এটা হলো ওপেন সোর্স সফটওয়্যার। Why ওপেন সোর্স সফটওয়্যার? এই ওপেন সোর্স সফটওয়্যারটা কেন? এখানে অনেকগুলি এটা গুণাবলী বলেছে। এটাকে মধ্যে OSS বলে, OSS। যদি বলা হয় এরকম ছোট্ট সংক্ষিপ্ত OSS, তাহলে OSS মানে হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, যেটার সোর্সটা ওপেন আছে। এটা হলে এটার ফলে কস্ট কমে যায়, মানে অনেক সময় খরচও লাগে না, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়, কুইক টাইম টু মার্কেট, আচ্ছা, ফুল ওনারশিপ এন্ড কন্ট্রোল। আপনি যতটুকু করছেন ওইটার ওনারশিপটা নিজের কাছে চলে আসতেছে। ড্রাইভ ইনোভেশন উইথ র্যাপিড পেস, নো ভেন্ডর লিঙ্ক, গ্রেট ফ্লেক্সিবিলিটি। মানে কি যে এই সফটওয়্যারটা আপনি যখন যেমন আমরা কিন্তু এখন ব্যবহার করতেছি এই যে মনে করেন উইন্ডোজ ইয়ার সাথে, অথবা আমরা যে মাইক্রোসফটের সাথে করতেছি, এই যে আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এটা কিন্তু ওপেন সোর্স সফটওয়্যার এবং এটা কিন্তু ফ্রি, আমরা মোটামুটি ফ্রি ব্যবহার করতেছি। এবং আমাদের মধ্যে এটা ওনার আমি যেমন আমার কাছে আসছে, আপনি কিন্তু এর ব্যবহার করতেছেন। এইরকম ব্যাপারগুলো এখানে কারো কোনো লক করার নাই, ক্যাপাসিটি নাই। কিন্তু এটা নর্মালি আমরা তো পাইরেট গুলা ব্যবহার করি, অনেক সময় যেটা কিনে ব্যবহার করতে হয় ধরে দাম বেশি পড়ে যায়, আমরা বেশিরভাগই হয়তো পাইরেট ব্যবহার করি, কিন্তু অফিস আদালতে এটা কিনে নেয় লাইসেন্স ইত্যাদি। ইন্টিগ্রেশন ইজি করা যায়, কোলাবোরেশন অ্যাপ্রোচ গিভস বেটার সলিউশন, কমিউনিটি সাপোর্ট। এরপর যদি আমরা দেখি বিজনেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে। বিজনেস অ্যাপ্লিকেশন এটা হলো ফাংশন, ওগুলার কি কি, এটা বিজনেসের যে থাউজেন্ডস অফ ফাংশন স্পেসিফিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, যে ফাংশনটা স্পেসিফিক ফাংশন অনুযায়ী কাজ করে।
packages are available to support a specific application of end user in business and other field. মানে যে সফটওয়্যার টফটওয়্যার যা হয় সব কিন্তু আসলে বিজনেস ওরিয়েন্টেড এবং বিজনেসে যেভাবে লাগবে সেভাবেই কিন্তু আসলে মডিফাই করা হয় অথবা কাস্টমারাইজ করা হয় যার যেভাবে লাগবে। তো যেমন মনে করেন একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের জন্য যে সফটওয়্যার আবার একটা সার্ভিস ওরিয়েন্টেড সফটওয়্যার এক হবে না। যেমন আপনি সিএ ফার্ম, আপনার হয়তো বড় ফার্ম, আপনি একটা সফটওয়্যার ইনস্টল করলেন, আপনার যে সফটওয়্যার আবার যদি একটা হলো মনে করেন যে প্রাণ আরএফএল এর একটা সফটওয়্যার, এই দুই সফটওয়্যার এক জিনিস না, দুইটার মোড অফ অপারেন্ডি আলাদা, তার নেচার আলাদা, তার সার্ভিস আলাদা, প্রোডাক্ট আলাদা। তবে এই যে জিনিসগুলো এটা হলো কাস্টমার্স বেস করে আমার কোনটা লাগবে সেই অনুযায়ী আমার সফটওয়্যার কিন্তু এটা স্পেসিফিক। এক্সাম্পল হিসেবে বলতেছে বিজনেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাপোর্ট ফর রি-ইঞ্জিনিয়ারিং এন্ড অটোমেশন অফ দ্য বিজনেস প্রসেস with a strategic e-business application like customer relationship management, enterprise resource planning, and supply chain management. এগুলো কিন্তু আমরা জানি যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিএসএম বলি আমরা এটা। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এটা হলে ইআরপি। তারপরে হলো আমাদের কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এটাকে আমরা বলি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিআরএম। তারপরে এটাকে ক্রেডিট ম্যানেজমেন্টও বলে। স্ট্র্যাটেজিক ই বিজনেস অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক ই বিজনেস অ্যাপ্লিকেশন। এই ধরনের নামগুলো আমরা নরমালি ব্যবহার করে থাকি। তো আদার এক্সাম্পল হিসেবে সফটওয়্যার প্যাকেজে ওয়েব এনাবেল ইলেকট্রনিক কমার্স অ্যাপ্লিকেশন মানে ই কমার্স যেটা ইত্যাদি এখানে ব্যবহার করা হয়। তারপরে স্টিল দ্য সফটওয়্যার এম্পাওয়ার দ্য ম্যানেজার্স এন্ড বিজনেস প্রফেশন উইথ ডিসিশন সাপোর্ট টুলস দ্যাট ডাটা মাইনিং, এন্টারপ্রাইজ ইনফরমেশন পার্টিস ইত্যাদি ইত্যাদি। তো কম্পিউটার এখানে দেখেন যে কম্পিউটার যে হার্ডওয়্যারের সাথে আমার সিস্টেম সফটওয়্যার ইন্টার রিলেটেড কাজ করতেছে। এই সিস্টেম সফটওয়্যার গুলি কি কি হচ্ছে, ফাইল ম্যানেজমেন্ট টুল আছে, অপারেটিং সিস্টেমটা সিস্টেম সফটওয়্যার, যেমন আমরা উইন্ডোজ যেটা বলতেছি, ইউটিলিটি আছে, কমপ্লায়ার আছে, এগুলো সবগুলোর কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যা আছে। এবং এটার সাথে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা যেটা কাজ করি, যেটা অ্যাপ্লিকেশন বা আমরা অপারেশন যেটা করতেছি, ওয়ার্ড প্রসেসিং মানে কি এমএস ওয়ার্ডটা আর কি। তারপরে স্প্রেডশিট মানে হচ্ছে এক্সেল, গ্রাফিক্স এর জন্য ব্যবহার করা হয়, ডাটাবেস হচ্ছে এক্সেস, কমিউনিকেশন, গেমিং ইত্যাদি ইত্যাদি। এই গেল দ্য বিজনেস অ্যাপ্লিকেশন অফ ওরাকল ই বিজনেস, ওখান থেকে জিনিসটা নেওয়া হয়েছে। ওরাকল বিজনেস দেখেন যে এটা কি বলতেছে, অ্যাডভান্স প্ল্যানিং, ই কমার্স, ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইত্যাদি, বিজনেস ইন্টেলিজেন্স, কন্ট্রাক্ট এটসেট্রা। তারপরে হলো সফটওয়্যার সুইটস কাকে বলে, an integrated package কাকে বলে। সফটওয়্যার সুইটস হচ্ছে the most widely used productivity package come bundled together as software suites। এইগুলাকে একটা সফটওয়্যারের প্যাকেজ বলা হচ্ছে, যেমন হলো মাইক্রোসফট অফিস, লোটাস, সান, ওপেন অফিস ইত্যাদি হচ্ছে সফটওয়্যার সুইট। এখানে বলতেছে দ্য বেসিক কম্পিউটার কম্পোনেন্ট ফর 4 সফটওয়্যার, 4টা প্যাকেজ। এটা হলো এক একটা আসলে এক এক কোম্পানির, যেমন হচ্ছে প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যদি বলি মাইক্রোসফট অফিস এবং লোটাস, তারপরে দেখেন সান, এক একটার জন্য এক একটা। যেমন ওয়ার্ড প্রসেসর যেটা প্রোগ্রাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর, ওয়ার্ড মানে এমএস ওয়ার্ডটা যেটা, সেটা মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড। লোডস বলতেছে ওয়ার্ড প্রো। তারপরে হচ্ছে কোর ওয়ার্ড, এখানে বলতেছে ওয়ার্ড পারফেক্ট ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ জি। তারপরে মাইক্রোসফট অফিসে এক্সেল যেটা, সেটা কিন্তু আসলে স্প্রেডশিট। লোটাসে হচ্ছে লোটাস 1 2 3, এইরকম এক একটার জন্য একটা। পাওয়ার পয়েন্ট সেটা হচ্ছে এই যে ফ্রিল্যান্স হচ্ছে লোটাসে, আর আমার মাইক্রোসফট অফিসে বলতেছে পাওয়ার পয়েন্ট। অ্যাক্সেস যেটা, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসে, এটা ডাটাবেস ম্যানেজমেন্ট। আচ্ছা, দেন হলো অ্যাপ্রোচ, সেটা হচ্ছে লোটাসে। এই রকমের আউটলুক, সেটা হলো অর্গানাইজার। এই রকমের জিনিসগুলি। দেন হলো আমরা যদি দেখি যে স্যার একটু ব্রেক দেওয়া যায় না গ্রাফিক্যাল,
ব্রেক আর দিতে চাচ্ছি নাকি, ওই যে আমি 9টা পর্যন্ত থাকবো, বুঝছেন? আচ্ছা, যে 9টার আর আধা ঘন্টা থেকে ওই যে আমার এখন আর একটা প্রোগ্রাম চলতেছে একটা ইমার্জেন্সি, তো ওখান থেকে একটু ইয়াইছি, ওইটা আমার 8টায় শুরু হয়েছে, তো ওইটা ওখানে 10টা ইন করবো, বুঝছেন? তো এই জন্য সরি 9টা ইন করবো, এই জন্য আমি আর ব্রেক না দিয়ে আর যদি 30 মিনিট 35 মিনিট থাকে আপনারা তো বিরক্ত হচ্ছেন, না স্যার, এটা করে একটানে শেষ করে ফেলি, নাহলে ইয়ে হবে না, বুঝছেন? ব্রেক দিলে আর 5-10 মিনিট ইয়ে হবে, খেয়ে ফেলবে। তো আজকে আমি 6টার থেকে প্রস্তুত ছিলাম, আশা করছি তাড়াতাড়ি অফিস থেকে, কিন্তু ওই যে আবার টাইম দেখলাম যে 7টা দিছে, তো 7টা দেওয়ায় 7টা একদিকে ভালো হয়েছে, কারণ আপনাদের সবাই আমরা 6টা একদম টাইট সময় হয়, কারণ আমাদের অফিসও 6টা পর্যন্ত, 6টা হলেও আমাদের কিন্তু আমরা যে পজিশনে আছে আমরা 8টা 9টার আগে বের হইতে পারি না সবসময়, বুঝছেন? আজকে একটু অন্য কাজে বের হয়ে আশা করছিলাম। তো আরেকটা দেখেন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটা হলো জিইউআই বলে। এই সফটওয়্যার গুলার অ্যাডভান্টেজ গুলা কি কি? অ্যাডভান্টেজ গুলা অনেকগুলা দিছে, যে এটাকে ব্যাক করি। আচ্ছা, another advantage is the all program user similar graphics এখানে ব্যবহার করা, আইকন আছে, টুলস, স্ট্যাটাস বার, মেনু ইত্যাদি ইত্যাদি। সফটওয়্যার সুইটে হচ্ছে শেয়ার কমন টুলস, সবগুলা সবাই কমন জিনিস আমরা ব্যবহার করি। another big advantage হচ্ছে এখানে যে programs are designed to work together, একসাথে ইজিলি কাজ করা যায়, কোনো সমস্যা হয় না ইত্যাদি ইত্যাদি আর কি। তারপরে হলো the capability make them more efficient and easier to use them in a variety of individual package version. এইখানে আমরা দেখি ইউজার গ্রাফিক্স ইন্টারফেসটা আছে এখানে, এই যে গ্রাফিক্স এর এই কথাটা, এটা ইন্টারফেসটা ব্যবহার হচ্ছে। তারপর ডিসপ্লে লেয়ার আছে, এখান থেকে ধরেন উইন্ডো ম্যানেজার, তারপর কার্নেল, হার্ডওয়্যার ইত্যাদি ইত্যাদি, এগুলো আসলে সব আইটি এরিয়া, তো আমরা মোটামুটি ভাবে আমরা হয়তো হালকা ভাবে জিনিসগুলো আইডিয়া করি, আর আমরা তো আসলে প্রোগ্রামার না, আর আমরা এত কিছু আসলে দরকারও পড়বে না, আমাদের মোটামুটি ভাবে যে ধরনের কোশ্চেন আছে সেগুলো একটু পরে একটু উত্তর দিতে পারলেই আমরা এটা কভার। আমরা তো যেহেতু অ্যাকাউন্টেন্ট, আমরা হলো চার্টার অ্যাকাউন্টেন্ট, আমাদের প্রোগ্রামার হইতে সমস্যা নাই, কিন্তু আমাদের হয়তো দরকার পড়বে না প্রোগ্রামার যদি দরকার, এটা অন্য লোক করে দিবে, আমরা জাস্ট ওটা সুপারভাইজ করবো। আমাদের যেন বেসিক আইডিয়া থাকে, আমাদের যেন ধুলা দিতে না পারে। যেমন একজন বললো যে এই লাগবো এই লাগবো, কিন্তু আপনি যদি বেসিক আইডিয়া আমাদের থাকে যদি, তাহলে কিন্তু, কারণ আপনি একসময় বড় পজিশনে যাবেন, সিইও হবেন অথবা অপারেশনাল হেড হবেন, একজন এমডি হবেন, তখনও কিন্তু যেন আপনাকে অন্য কেউ ধোঁয়া দিতে না পারে যে না এটা লাগবে এটা লাগবে, কারণ আপনি যে বেসিকটা জানেন। সেই উদ্দেশ্যে আমাদের আসলে পাঠ্যগুলা ইন্টিগ্রেটেড প্যাকেজ, ইন্টিগ্রেটেড সফটওয়্যার সুইট যেটা বলতেছে contain common productivity tools in one package, একটা প্যাকেজের ভিতরে অনেকগুলো। যেমন এইখানে আমরা দেখি এই যে এখানে কি কি দিচ্ছে, ওয়ার্ড সুইচের ভিতরে limited functionality usually cheaper than the integrated package, often bundle with new PC, একটা পিসির সাথে অনেক সফটওয়্যার থেকে যায়। যেমন আমরা এখন একটা মোবাইল যদি আপনি কিনেন, দেখবেন যে মোবাইলের সাথে অনেক সফটওয়্যার অটোমেটিক তারা গুছিয়ে দিচ্ছে, একদম ইন্টিগ্রেটেড ওইটার ভিতরে রয়েছে। এবং আমরা এখন এই যে প্লে স্টোরে গিয়ে আপনার মতো করে আপনি সফটওয়্যার ডাউনলোড করতে পারতেছেন। লক্ষ লক্ষ সফটওয়্যার আছে আপনার, প্রত্যেকটা কিন্তু একটা সফটওয়্যার, লক্ষ লক্ষ সফটওয়্যার, এক এক ইউজের জন্য। আমাদের যতগুলা লাগে আমরা হয়তো সব জানিও না, আমাদের যতটুকু দরকার আমরা সেটাই আমরা ব্যবহার করি। তো এই ক্ষেত্রে এগুলা একটা বান্ডেল অফ একটা পিসির সাথে থাকতে পারে, সফটওয়্যার একটা মোবাইলের সাথে থাকতে পারে। ইন্টিগ্রেটেড প্যাকেজ কি? ইন্টিগ্রেটেড প্যাকেজ হচ্ছে separate productivity application that are bundled together and sold at a discount, মানে কি একটা অনেকগুলা প্যাকেজ একসাথে। যেমন ফর এক্সাম্পল আমি ধরি যে ব্যাংকের একটা কোর যে সফটওয়্যার যেটা সিবিএস, একটা কোর ব্যাংকিং সলিউশন যেটা, এটার সাথে কিন্তু অনেকগুলি প্যাকেজের ইন্টিগ্রেশন। যেমন হতে পারে আপনি একটা হচ্ছে লোন ম্যানেজ করা, একটা অ্যাডভান্স ম্যানেজ করা, তারপর এখানে এটার সাথে ট্রেজারি ফাংশন, এটা আলাদা আলাদা মডিউল, তাই এটার সাথে রিস্ক ম্যানেজমেন্ট মডিউল, এখানে রিকনসিলিয়েশন মডিউল, মোবাইল ব্যাংকিং এর মডিউল, ইসলামিক উইন্ডোজ ইসলামী ব্যাংকের মডিউল, কমপ্লায়েন্স এর মডিউল, তারপরে হচ্ছে আমার এখানে এই রকমের যত ধরনের ব্যাপারগুলি আছে, হ্যাঁ, ফাইন্যান্স, ট্রেড, এলসি ম্যানেজমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট,
এরপরে ক্যাশ ম্যানেজমেন্ট, সব কিন্তু আলাদা আলাদা মডিউল আছে। এই পুরাটা মিলে হলো একটা। এইটার ভিতরে কেউ যদি এখানে কিছু জিনিস, যেমন আমার ব্যাংকে আমার যদি ইসলামিক জিনিস না থাকে, তাহলে আমার তো ওই যে ইসলামিক মডিউলটা নেওয়ার আমার প্রয়োজনীয়তা নাই। আমার যদি এজেন্ট ব্যাংকিং না থাকে, তাহলে আমার তো এজেন্ট ব্যাংকিং এর জন্য মডিউলটা নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু এটা এমন ভাবে করে ইন্টিগ্রেটেড প্যাকেজে সবগুলো ঢুকায়, তোমার পুরাটা খাইতে হবে, এবং তারপর এটা ডিসকাউন্ট দেয় যে আমার টোটাল প্যাকেজে এত, তুমি এত ডিসকাউন্ট। মনে করে বললো যে 100 কোটি টাকা, হ্যাঁ ঠিক আছে, এটা 10% ডিসকাউন্ট, তার মানে কি 10 কোটি টাকা নাই, 90 কোটি টাকা, 90 কোটি টাকা প্যাকেজটা কিনতে হবে। এবং বাৎসরিক এটার এএমসি আছে। এগুলা যে বড় বড় প্যাকেজ গুলো, এখানে বলতেছে ইন্টিগ্রেটেড প্যাকেজ হচ্ছে যে অনেক সেপারেট অ্যাপ্লিকেশন, সেপারেট প্রোডাক্টিভিটি, সেটা একটা বান্ডেলে টুগেদার একসাথে এবং বিক্রি করা হয়, যেটা একটা ডিসকাউন্ট নরমালি দেয়। দ্য অ্যাপ্লিকেশন আর ইন্টিগ্রেটেড, দ্যাট ইজ হ্যাভ এ কমন ইন্টারফেস, একই জায়গায়, and can export import data between apps, একটা থেকে আরেকটায়। যেমন আমি মনে করেন এমন হলো একটা ব্যাংকের ব্রাঞ্চ মনে করেন 900 বা 1000 ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চ গুলায় ব্রাঞ্চ টু ব্রাঞ্চ আমাদের হচ্ছে যে লেনদেন হয়, এটা ইন্টার ব্রাঞ্চ। যেমন এক জায়গায় হয়তো অনেক টাকা বেশি জমা হয়ে আছে, আর এক জায়গায় টাকা কম আছে, ওর টাকা দরকার, ও ওকে দিল। তার মানে কি এখন ওর থেকে ওর কাছে গেছে উইদিন দ্য ব্যাংক, এটা কিন্তু অন্য কোথাও যায় নাই। কিন্তু ব্রাঞ্চটা আলাদা আবার একটা এন্টিটির মতো, একটা সংসার, একটা ফ্যামিলির মতো। ওর একটা হিসাব, ওর অ্যাফেয়ার্স একটা, ওর অ্যাফেয়ার্স একটা, সব মিলে কিন্তু আসলে ওই মূল ব্যাংকের অ্যাফেয়ার্স বা অ্যাকাউন্টস। তাহলে কি হলো, এই যে ইন্টার ব্রাঞ্চ ট্রানজেকশন গুলা হলো, এটা কিন্তু রিকনসাইল দরকার। এবং এইটা ডাটা ইম্পোর্ট এক্সপোর্ট উইদিন দ্য অর্গানাইজেশন, যেমন এখানে যদি রিকনসিলিয়েশন মডিউল থাকে, ওইখানে কিন্তু অটোমেটিক এটা সিস্টেমই রিকনসাইল করে দিবে। হ্যাঁ, এই জিনিসগুলা যেখানে থাকে, এই ইন্টিগ্রেটেড প্যাকেজের ভিতরে থাকে, এটা কমন ইন্টারফেসের ভিতরে থাকে, এক জায়গায় থাকে, এখান থেকে এক জায়গায় আরেক জায়গায় ডাটা ইম্পোর্ট হতে পারে, এক্সপোর্ট হতে পারে। এটাই হলো আসলে ইন্টিগ্রেটেড প্যাকেজ। এটা আমরা একটু দেখি, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এটা বলে SaaS। এটা সুন্দর জিনিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। যে সফটওয়্যারটার মধ্যে সার্ভিস যে করে, ইজ এ সফটওয়্যার ডিস্ট্রিবিউশন মডেল in which a third party provider host application and makes them available to customer over the internet। মানে সফটওয়্যারটা আপনি ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে পারতেছেন অনলাইনে, এটাই হচ্ছে। আর এটার কন্ট্রোল কিন্তু আরেক জায়গায়। SaaS is one of the three main category, cloud computing alongside interface as the service, as interface infrastructure as a service ISS, and platform as a service PSS। এটা বলতেছে এটা হচ্ছে এই তিনটা ক্যাটাগরির ভিতরে একটা, মানে এখানে কিন্তু তিনটা ক্যাটাগরি, একটা আছে SaaS, তারপরে দেখেন IaaS, আর একটা হচ্ছে PaaS। এই তিনটার ভিতরে একটা হচ্ছে SaaS। এইখানে কি করতেছে দেখেন, আমরা যদি দেখি এই তিনটা কিন্তু এইখানে এই চিত্রে বোঝানো হচ্ছে। এই যে সফটওয়্যার এজ এ সার্ভিস, এটা হলো অ্যাপ্লিকেশন, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন। এই যে সফটওয়্যার আমরা যেগুলো ব্যবহার করতেছি, এটা হয়তো ক্লাউডে আছে, হ্যাঁ আমরা ইন্টারনেটে ঢুকে, যেমন যত এখন যেমন আছে অটোমেটেড চালান সিস্টেম সফটওয়্যার হয়েছে, আমার মনে করেন এগুলো সব ওয়েব বেস সফটওয়্যার, কন্ট্রোল এক জায়গায় মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আছে, কিন্তু এটা সারা দেশে এটা ব্যবহার করে, আপনি অনলাইনে ঢুকে ব্যবহার করবেন। কিন্তু এটা ডাটাবেসটা কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে, এবং এইটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ডাটাবেজ আছে। কিন্তু এটা আপনি আমি কিন্তু সবাই যে কোনো জায়গাতে আপনি ব্যবহার করতে পারতেছি। সফটওয়্যার এজ এ সার্ভিস, সার্ভিস হিসেবে আছে। এখানে দেখেন প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট আর রান টাইম টুলস এন্ড এনভায়রনমেন্ট। টুলস মানে কি এই প্ল্যাটফর্মটা, কারণ এই সফটওয়্যার কিন্তু কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে অবস্থান করতেছে, সেইটা আমরা ব্যবহার করতে পারতেছি। আবার এই প্ল্যাটফর্মটা কোনো একটা ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে আছে, তাহলে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস হলো যে ইনফ্রাস্ট্রাকচার সিপিইউ, ডেস্ক ড্রাইভ, নেটওয়ার্ক, ডাটা সেন্টার, এটা মূল আসলে একটা সেন্টারে এই সবকিছু আছে, আমরা ব্যবহার করতে পারতেছি। এখানে তিন জিনিস, একটা হচ্ছে আমরা হয়তো এই ব্যাপারে হয়তো আরো সামনে ডিটেলস করবো, হয়তো একটা ভিডিও আমরা দেখলে জিনিসগুলো পরিষ্কার হবে, কেন এটার নাম এইটা আমরা হয়তো পরে দেখবো। ওয়েব ব্রাউজার,
এখন আমরা এটা তো জানি ওয়েব ব্রাউজার হচ্ছে যে আমরা ইন্টারনেটের মাধ্যমে, আমরা নরমালি এখন বেশিরভাগই গুগল ক্রোম ব্যবহার করি, এরকমের কিন্তু এক্সপ্লোরার আছে, এটা মাইক্রোসফটের। এক একটারই আছে ওয়েব ব্রাউজার, অনেক ধরনের আছে। আমরা নরমাল যেটা করে অভ্যস্ত এখন গুগল ক্রোমটা খুব বেশি করা হচ্ছে, তারপরে মজিলা ফায়ারফক্স আছে, এই সবগুলো কিন্তু আসলে ওয়েব ব্রাউজার যার মাধ্যমে ইন্টারনেটে আমরা ব্যবহার করতে পারি। দেন হলো ওয়ার্ড প্রসেসিং এন্ড ডেস্কটপ পাবলিশিং। এটা কি যে সফটওয়্যার ফর ওয়ার্ড প্রসেসিং হ্যাজ ট্রান্সফর্ম দ্য প্রসেস টু রাইটিং জাস্ট অ্যাবাউট এনিথিং, ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ কম্পিউটারাইজ এন্ড সার্টেন এডিটিং। ওই যে আমরা যে কাজ করি ডেস্কটপে বসে ওয়ার্ড প্রসেসের মাধ্যমে, এইটাই। দেন হলো ডেস্কটপ পাবলিশিং হলো ডিটিপি বলা হয়, এটা এন্ড ইউজার আমরা ব্যবহার করি। তা ইলেকট্রনিক স্প্রেডশিট মানে আমরা যেগুলা করি এক্সেল ওয়ার্ডের, এক্সেলে যে কাজগুলি করি এক্সেলের বিষয়টা। তারপরে প্রেজেন্টেশন গ্রাফিক্স, সেটা আমরা নরমালি পাওয়ার পয়েন্টে করি দেখা, অথবা এক্সেলেও কিন্তু আমাদের কিন্তু গ্রাফিক্যাল কাজগুলি করে প্রেজেন্টেশন করে, সেটা কিন্তু আমরা হয়তো পাওয়ার পয়েন্টে ট্রান্সফার করি, অথবা পাওয়ার পয়েন্টের ভিতরে আপনি ওপেন করলে দেখবেন ওইটার ভিতরে ওয়ার্ড এক্সেল সবকিছু ওখানে ইনক্লুড করা আছে ওইটার ভিতরে, ওখানে বসে আপনি গ্রাফিক্যাল ডিজাইন সব করতে পারেন, প্রেজেন্টেশন তৈরি করা। এবং প্রেজেন্টেশন হচ্ছে এমন একটা জিনিস, আমরা যারা অ্যাকাউন্টেন্ট আছি অথবা আপনি যে একটা অডিট রিপোর্ট করলেন, অডিট করলেন, সেটা যদি আপনি কোনোভাবে একটু প্রেজেন্ট করতে পারেন যে এই ফাইন্ডিংস পেয়েছেন এবং এখানে এই ইমপ্রুভমেন্ট দরকার, এবং ফিগার টিগার একটু গ্রাফিক্যালি দেখাতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ওই রিপোর্টটা, মানে মানুষ কিন্তু আসলে লেখাপড়া কম করে, তাকে একটু ভিজুয়াল যদি করা যায় দেখবেন যে আপনার একটা দামটা অন্যরকম হয়ে যাবে। যে আপনি একটা প্রেজেন্ট করলেন যে আপনার ক্লায়েন্ট কোনো জায়গায় আপনাকে অডিট ম্যানেজার হিসেবে পাঠাইছে, আপনি শুনলে এখন ম্যানেজমেন্টের কাছে ক্লোজিং এ বসবেন, প্রয়োজনে ওই দিনকে আপনার প্রিন্সিপালকে নিয়ে যেতে পারেন, আপনি একটা প্রেজেন্টেশন বানালেন যে এখানে এই অডিট করে এই ফাইন্ডিং হয়েছে, ওখানে কিছু গ্রাফিক্যাল কিছু ভালো জিনিস দিবেন, ম্যানেজমেন্টকে একটু খুশি করার জন্য কিছু জিনিস দিতে হয়, যদিও ওইগুলো আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তারপরে ওইগুলা কিছু এমন জিনিস যে এই কাজগুলি ম্যানেজমেন্ট ভালো করেছে। কিন্তু অডিটররা আমরা কিন্তু কখনোই ভালো জিনিস বলি না, আমরা শুধু যেগুলি ব্যত্যয় হয়েছে, যেগুলি হয় নাই, যেগুলি হওয়া উচিত ছিল, আমরা সেগুলি বলি, কিন্তু যেটা হয়েছে সেটা আমরা কিন্তু জি সরি, ওই যে আমার ইয়াটা একটু বাড়ি দিয়েছে, ওই ইয়াটা বুঝছেন স্যারেরা, কোনটা দিছে বাড়ি, বুঝছেন তো, ওয়াইফাই বাড়ি দিছে, বাড়ি দিয়া হ্যাঁ সরকারি। আচ্ছা, তো এইভাবে আপনি একটু প্রেজেন্ট করলেন, দেখবেন যে প্রিন্সিপালকে ডাক একটা সম্মান করে, দেখবেন যে আপনার প্রতি খুশি হয়ে গেছে। এবং আপনি যে আপনি জানেন আপনাকে আমাকে সমাজেই থাকতে হবে, আপনি আমি দেশ থেকে হয়তো যাবো না, আপনি হয়তো চিন্তা করতে পারেন, কিন্তু দেশের মজা আলাদা, দেশেই আপনার আমার অবস্থান আছে। অতএব আজকে যার সাথে আপনার পরিচয় হলো, একসময় দেখবেন যে আপনি হয়তো এই প্রতিষ্ঠানে আপনার হয়তো অবস্থান হয়ে যেতে পারে। আবার এমন হতে পারে, যেমন মনে আমরা নর্মালি যেটা করি, আপনি ট্যাক্স অথরিটির কাছে আজকে যদি একজন ডিসিটি নর্মাল, তার সাথে যদি আপনার একটা সম্পর্ক হয়, এই ডিসিটি একসময় কিন্তু কমিশনার হবে, মেম্বার হবে, আপনার কিন্তু এই রিলেশনটা সারা জীবন থাকবে। তো এই জন্য আমরা বিভিন্ন অথরিটির সাথে আমাদের একটা রিলেশন গড়তে হবে, এবং আপনি যেখানে অডিট করতে যাচ্ছেন সেখানে আপনার একটা গুডউইল যেন থাকে। যদি অডিটরকে কেউ পছন্দ করে না, অডিটরের খুঁজে খুঁজে বলে হ্যাঁ অডিট করতে আসছে বা এই সে ভুল দেওয়ার ইয়ে করে, অনেক কিছু আছে, কিন্তু এমন ভাবে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে যে আপনাকে যেন অন্য সময় ডাকে, এবং দেখবেন আপনার একটা অবস্থান, ম্যানেজমেন্ট আপনার এক সময় ডাইকে বলবে যে আমি এটা পারতেছি না, আমার এই জিনিসটা আপনি ইয়ে করেন, দেখবেন আপনার ডাইকে নিয়ে চাকরি দিয়ে দিচ্ছে। তো ব্যাপারটা হলো এগুলো মানুষের প্রতি এইগুলা নিজের মতো করে একটা কেরিয়ার গড়ার জন্য ভবিষ্যতে
কারণ আমরা আসলে বেশিরভাগই তো জব ওরিয়েন্টেড, যেহেতু আমরা না। আবার অনেকে হয়তো আপনারা প্র্যাকটিস করবেন। তবে আমার একটা জিনিস হলো, আপনারা কোয়ালিফাইড করার আগে বা পরে কিছু 2-1 বছর চাকরিটা করা দরকার আছে। চাকরি করলে আপনি যে কমার্শিয়াল এনভায়রনমেন্ট, সেটা আপনাকে বুঝতে হবে। এই যে মনে করেন যারা সরাসরি পাস করার পর প্র্যাকটিসে চলে গেছে, ওনার যে অ্যাপ্রোচ, আর একটা লোক 2-4 বছর 5 বছর চাকরি করার পর প্র্যাকটিসে আসছে, তার অ্যাপ্রোচের ভিতরে ডিফারেন্স। কারণ সে কিন্তু টেবিলের ওই পাশটা দেখে আসছে। এর ফলে কি হয় যে এটা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, এবং এটার ফলে যেমন মনে করেন যে একটা অর্গানাইজেশন সম্পর্কে ধারণা হয়। অডিট করতে গিয়ে ধারণা হয়েছে এক জিনিস, কিন্তু যখন আপনি জবে থাকবেন তখন ধারণাটা অন্যরকম। তাহলে আপনি কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ থাকবে। এটা হলো জাস্ট আমার একদম ব্যক্তিগত মতামত। তো প্রেজেন্টেশন দিলে আপনার দেখবেন যে আপনার জিনিসটা অনেক সহজ হয়ে গেছে, অল্পতে আপনি বুঝিয়ে ফেলছেন। এরপর হলো পার্সোনাল, মানে ব্যক্তিগত ইনফরমেশন ম্যানেজার। মানে কি, আমরা এই যে পার্সোনালি যে সব জিনিস গুছাই, এখন কিন্তু আপনি আপনার সব জিনিস পার্সোনালি গুছাইতে পারেন। কিভাবে গুছাবেন? যে আপনার অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার বলতে বলছি যে এত কিছু আছে যেটা আমরা হয়তো ব্যবহার করি না। যে জাস্ট একটা জিনিস শেয়ার করি, দেখেন হয়ে গেল এই মাত্র তারে দেখলাম, আবার গেল। আচ্ছা, এটা জাস্ট সিম্পল একটা জিনিস দেখায়। এইখানে দেখেন, এটা কিন্তু গুগল ক্যালেন্ডার। এই গুগল ক্যালেন্ডারে যেমন এটা আমির পার্সোনাল, এটা কিন্তু পার্সোনাল ব্যবহার করা হচ্ছে। আমার যে জিমেইল আছে, সেই জিমেইলে এই যে সব সময় এখানে আমরা ইনপুট দিয়ে আমার কাজগুলো আমি করে যাই। আমার কখন, যেমন আজকের যে আমার কাজগুলি কি কি হয়েছে, আগামীকাল আমার কাজ কি আছে, আগামী 7 দিন পর কোন কাজ আছে, এখানে সব কিছু। এই যেমন আপনাদের সাথে আমাদের ক্লাস, আমার ক্লাস যে হচ্ছে, এই ক্লাসটা আমি হচ্ছে 6টা থেকে ধরে রাখছিলাম। এই যে হালিম ভাই যে পাঠাইছে, এগুলো সহ এটার ভিতরে ঢুকানো আছে। এখানে এইটা ও কিন্তু আমাকে অ্যালার্ম দিয়ে বলে যে তোমার আমার আগে যে তোমার এই কাজটা আছে, ও কিন্তু স্ক্রিনে চলে আসে। এইটা আবার আমার আপনার মনে করেন যে মোবাইলের সাথে এটা যুক্ত আছে। মোবাইলের সাথে যুক্ত আছে, যেমন এখানে দেখেন, জাস্ট ফর এক্সাম্পল আমরা পার্সোনাল যে ব্যবহার করেছি, এই যে দেখেন, দেখা যায় কিনা দেখেন, এই যে মোবাইলে দেখা যাচ্ছে না, মানে এখানে মোবাইলে এখানে ওরা বলতেছে যে তোমার এই কাজগুলি পেন্ডিং আছে। এখানে একদম সিরিয়াল সাজায় চলে আসছে, এবং এখানে অ্যালার্ম মানে আমাকে স্মরণ করায় দেয় যে তোমার এই কাজটা কবে কি হবে, এভরিথিং। এগুলো আপনি কিন্তু শিডিউল করতে পারেন, এটা গুগল ক্যালেন্ডার দিয়া। তো এই ধরনের এটা হচ্ছে ক্যালেন্ডার। ইভেন যে আমাদের ওয়ার্ডে আছে, যেমন আমরা এখন অনেকে হয়তো বাংলা লিখতে পারি না, কিন্তু এই যে গুগল ক্রোমের সাথে গুগল যে ডকুমেন্ট যেটা আছে, সেখানে আপনি মুখে বলে বাংলা লিখে ফেলতে পারতেছেন, সাথে সাথে লেখা উঠে যাচ্ছে। এটা কপি করে আপনার কাজ করে ফেলতেছেন, ইংলিশ লিখতে পারতেছেন। এগুলো, এই যে টেকনোলজি গুলো আমরা ব্যবহার করা, এবং ব্যবহার করাটা আমাদের আপনার জন্য খুবই জরুরি। তাহলে কি অনেক সময় বাঁচে, তারপরে আমরা ইজিলি কাজ করতে পারি। এবং আরেকটা জিনিস হয়ে গেল, যেটা বলতেছিলাম, এরকম পার্সোনাল অনেক জিনিস আছে। ইভেন এটা আছে অ্যালার্ট সৃষ্টি করা গুগলের সাথে। আপনার ইমেইলে ওই তথ্যগুলো চলে, মনে করেন আপনি জানতে চাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংক কি নতুন সার্কুলার করেছে, অথবা এনবিআর কি করতেছে, অথবা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কি করলো, অথবা সিএ ইনস্টিটিউট উনি কোনো ইনফরমেশন দিল কিনা। আপনি জাস্ট ওইখানে অ্যালার্ট সৃষ্টি করে দেওয়া যায়। অ্যালার্ট দিয়ে দিলে আপনার ইমেইলে ওই তথ্য, ওটা পৃথিবীর যে কোনো জায়গায় তথ্যটা আসবে, সাথে সাথে আপনি ইমেইলে চলে আসবে। আপনি সাথে সাথে একটু চোখ খুলে খালি চোখ বুলে দেখলেন, তাহলে আপনি আপডেট হয়ে গেলেন। এই যে আপডেট হওয়াটা, আপনি যত আপডেট হবেন, একটা পার্সোনাল ভাবে ব্যবহার করা, এটা কিন্তু বলতেছে পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার। আপনার নিজের মতো করে আপনি গুছায়া কাজ করবেন। তো এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার, এখানে আপনার মতো করে গুছিয়ে নিলেন। পপুলার সফটওয়্যার প্যাকেজ আছে, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টিভিটি। আমরা তো আর পয়সা দিয়ে কিনবো না, আমরা যেগুলি বিনা পয়সায় সেগুলো কিনবো। তো এইখানে যেন ওই যে ক্লাউড বেস অনেক কিছু আছে, আমরা করতে পারি। এই যে গ্রুপ ওয়্যার আছে, এগুলো আর কি, বুঝছেন। তারপরে দেখেন সফটওয়্যার অল্টারনেটিভস, যে অল্টারনেটিভ সফটওয়্যার কি কি আছে। মেনি বিজনেস আর ফাইন্ডিং alternatives to acquiring, installing and maintaining business application software purchased from software vendors, or developing and maintain their own software in-house with their own software developer employees.
অনেক কোম্পানি আছে তারা নিজেরা ডেভেলপার ওনার পেরোলে আছে, মানে ডেভেলপার মানে যারা প্রোগ্রাম করে। যেমন আমাদের ফর এক্সাম্পল আমার ব্যাংকে, অগ্রণী ব্যাংক, আমার পরে 150 লোক আছে যারা হলো প্রোগ্রামার, ওরা আইটির সাথে যুক্ত, ওরা যে কোনো সফটওয়্যার বানায় ফেলতে পারে। আপনার রিকোয়ারমেন্ট দিবেন, ও বানায় দিয়ে আমাদের সাথে ইন্টিগ্রেট করে দেবে। এই অসংখ্য সফটওয়্যার, আপনি সেটা রিকনসাইল হোক, কোনো একটা ইস্যুতে হোক। তো এটা মানে কি যে এটা হলো ইন হাউস, নিজেরা করতেছে, ওরা পেরোল ভুক্ত, এখানে চাকরি করতেছে, এটার জন্য বাইরে করতে হচ্ছে না। আর বাইরে থেকে একটা সফটওয়্যার নিলে কি, ওই সফটওয়্যার ওরা কিন্তু আজীবনের জন্য বিক্রি করেন। এই সফটওয়্যারটা প্রতি বছর তাকে অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ দিতে হয়, এবং এটার ওনারশিপটা থেকে যায় ওই ভেন্ডরের কাছে। এই সফটওয়্যারের যে এপিআইটা দেয় না এটার সাথে যুক্ত করার জন্য। তো এইগুলা ঘটনা হলো যে অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার, দেখেন অ্যাপ্লিকেশন ওনার, আমি যেটা মালিক, যেটা আমি ইউজার, অ্যাপ্লিকেশন সার্ভিস এটার ভিতরে থাকতেছে, সার্ভিস প্রোভাইডার এইটার মাধ্যমে কাজ হচ্ছে, কিন্তু এখানে ওনার কিন্তু আরেকজন হয়ে যাচ্ছে, সেটাই এখানে বলছে। তারপরে এখানে দেখেন ক্লাউড কম্পিউটিং, এটা কিন্তু সুন্দর। এগুলো কিন্তু আমাদের ওই যে লাস্টে যে কোশ্চেন থাকে যে টিকা আকারে, এই জিনিসগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। যেমন এটাও কিন্তু ওইটার সাথে যুক্ত, এই যে অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার অথবা সফটওয়্যার অল্টারনেটিভ। হোয়াট ডু মিন বাই সফটওয়্যার অল্টারনেটিভস? এইটা দিয়ে চিত্তমিত্ত দিয়ে দিলে দেখবেন যে ইজি ব্যাপার। তারপরে ক্লাউড কম্পিউটিং দেখেন কি করতেছে। এখানে আমরা যদি জাস্ট চিত্র দেখে যে ক্লাউড কম্পিউটিং এ এই যে পাবলিক ক্লাউড, পাবলিক মানে এটা সবার জন্য। তারপরে যেমন মনে করেন এই যে গুগলের আছে, যেটা আপনি যদি ওর ইয়েটা ব্যবহার করতেছেন 15 GB পর্যন্ত আপনি ফ্রি পাচ্ছেন, এটা কিন্তু পাবলিক। কিন্তু এরপর যখন স্টোরেজ আপনার বেশি লাগবে তখন কিন্তু আপনাকে পয়সা দিয়ে নিতে হবে, তখন ওইটা আবার প্রাইভেট হয়ে যাবে। যতটুকু আপনি পয়সা দিয়ে নিলেন ওইটা শুধু আপনার জন্য, ওইটা অন্য কেউ ওইটার ভিতরে ঢুকতে পারবে না। এখানে সার্ভার আছে, স্টোর করা যায়, আমরা এই যে কম্পিউটিং ক্লাউডে করতে পারতেছি। মোবাইলে, যেমন আপনার মোবাইলে আপনি যে ছবি তুলতেছেন অথবা আপনার যে মোবাইলে যে কন্টাক্ট গুলি আপনি করতেছেন, আপনি যদি ইমেইলের বা জিমেইলের সাথে লিংক করে দেন, এখানে সব জিনিসগুলো আপনার স্টোরে ওখানে চলে যাবে, আপনার গুগলে থেকে যাবে। আপনার এখানে আর যদি এটা হারাইয়াও যায়, আপনি কিন্তু ওখান থেকে আবার এখানে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন, এটার সাথে গুছাই নিতে পারবেন। এই মোবাইলের সাথে এটা যুক্ত। তারপরে অ্যাপ্লিকেশন গুলো আছে, ডাটাবেস ম্যানেজ করা যাচ্ছে। হাইব্রিড ক্লাউড দুইটা মিলে হতে পারে, প্রাইভেট পাবলিক দুইটা মিলে। One of the most recent advantage of computing software delivery is called cloud computing. Cloud computing is a style of computing in which software and some cases virtualized hardware resource, মানে কি হার্ডওয়্যারটা ভার্চুয়াল মানে কি যে এমন হলো যে আমি সফটওয়্যার আমি কাজ করতেছি কিন্তু আমার কোন আমার নাই, আমার সার্ভার এখানে নাই, আমার সার্ভারটা আকাশে আছে, ভার্চুয়াল আছে, ওইখানে সব ডাটা ওখানে জমা হচ্ছে, ওখান থেকে কিন্তু হারাবে না, কারণ আমার একটা নির্দিষ্ট পরিমাণ আমার কেনা, ওইটা আবার কেউ ভাড়া দিতেছে ওই জায়গাটা, যারা ওইটার রক্ষণাবেক্ষণ করতেছে। তো সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং স্টাইল, computing with software and some cases virtualized hardware resource are provided as a service over the internet. এই যে ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়াল জিনিসটা আমাকে সার্ভিস দিচ্ছে, আমি কিন্তু ভাড়া নিয়ে চালাচ্ছি। User need to have knowledge, expertise or control over technology infrastructure in the cloud. এটার জন্য কিন্তু আমার জ্ঞান দরকার আছে, জানা দরকার আছে, শেখা দরকার আছে, এক্সপার্টিস দরকার, এটা একটা টিম দরকার। বা the term cloud is used mean for the internet based on the how the internet is often computer network diagram. আচ্ছা, এইখানে এটার সম্বন্ধে আরো কিছু আছে। দেন বলতেছে সফটওয়্যারের লাইসেন্সিং। সফটওয়্যারে আমরা লাইসেন্সিং সফটওয়্যার, যেমন আমরা যেমন মনে করেন যে ইয়াও সফটওয়্যার একটা, যেমন অপারেটিং সিস্টেম আমার উইন্ডোজ, আমি যখন একটা ল্যাপটপ কিনতেছি অথবা একটা পিসি কিনতেছি মার্কেট থেকে, যেই সফটওয়্যারটা দেওয়া আছে এটা কিন্তু লাইসেন্স ছাড়া, লাইসেন্স নাই, এটার কোনো নাই। কিন্তু আমরা অফিসিয়ালি যেটা করি সেটা অবশ্যই লাইসেন্স থাকে। এই লাইসেন্স কেনার জন্য কিন্তু পয়সা দিতে হয়, এবং এটা কিন্তু আবার অনেক ক্ষেত্রে লাইসেন্স কিন্তু রিনিউ করতে হয়।
যেমন আপনি যদি একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিনলেন, ফর এক্সাম্পল 1000 টাকা দিয়ে কিনলেন, এটা কিন্তু মেয়াদ হচ্ছে 1 বছর। 1 বছর পরে আপনাকে আবার হয়তো 500 টাকা বা 300 টাকা দিয়ে রিনিউ করাতে হবে, দিলে অটোমেটিক রিনিউ হয়ে যাবে। তো জিনিসটা হচ্ছে এটা হলো লাইসেন্সিং, লাইসেন্সটা রিনিউ করা এবং শুরুতে লাইসেন্স ইয়া করা। যেমন ক্লায়েন্ট ইউজার ডেস্কটপ, এটা লাইসেন্স আছে। তারপরে কনকারেন্ট, কনকারেন্ট মানে এটা কন্টিনিউ, যেটা হচ্ছে অ্যাসেম্বল অ্যাক্সেস, কনকারেন্ট ইউজার ফ্লোটিং ইউজার ব্যবহার করতে পারে। ক্যাপাসিটি হচ্ছে সাইজ অনুযায়ী, কোম্পানি মেরিটস হচ্ছে এমপ্লয়ি ব্যবহার করতে পারে, ট্রানজাকশন হয়, লোকেশন, ইউজার কারা রোল ইয়া করে, এটা যে বোঝাচ্ছে লাইসেন্সিং এর ম্যাট্রিক্স। ইউনিফর্ম কমার্শিয়াল কোড ইউসিসি, এটা শেষ হয় না গেছে না, এটা তো মনে হয় শেষ হবে না, অনেক আছে, এটা শেষ হচ্ছে না, এটা মনে হয় শেষ করা যাবে না আজকে। সফটওয়্যারের নেক্সট ডে তো ইয়ে করতে হবে, নেক্সট ডে তো ইনশাল্লাহ আমরা যেদিনই করি ওইভাবে 3 ঘন্টা আরো 1 ঘন্টা বাড়াই নিব, 3 ঘন্টাই করবো ইনশাল্লাহ। আর একটু আলাপ করে শেষ করি। সিস্টেম সফটওয়্যারের ওভারভিউ। আমরা জানি যে সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে কনসিস্ট অফ প্রোগ্রামস that manage and support a computer system and its information processing activities। মানে কি, সিস্টেমটা রান করার জন্য যে সফটওয়্যার, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। মানে সহজভাবে বলতে হয়, ফর এক্সাম্পল অপারেটিং সিস্টেম and network management program serve the vital software interface between computer networks and hardware and the application program of end user। মানে কম্পিউটারে যে নেটওয়ার্ক আছে এবং হার্ডওয়্যার আছে, এই দুইটার ভিতরে সমন্বয় করে দিচ্ছে কাজ করার জন্য। কাদের জন্য? যারা এন্ড ইউজার, তাদের জন্য। The system and application software interface between the user and computer hardware, ঠিক এইভাবে দেখেন এই যে স্ট্রাকচারটা দাঁড়াইছে। আমরা যে একটু যে মনে করি যে কম্পিউটার হার্ডওয়্যারটা মাঝখানে, এরপরেই হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এই যে এটার পরে, যেটা আগেও একটা ছবি আমরা দেখেছি, এটা আরো মোর স্পেসিফিক আছে। সিস্টেম সফটওয়্যার হচ্ছে সিস্টেম ম্যানেজমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, যেটার মাধ্যমে হয়েছে। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশনটা কি হচ্ছে, এই যে জেনারেল পারপাস অ্যাপ্লিকেশন আছে এবং অ্যাপ্লিকেশন স্পেসিফিক, যে আমার নির্দিষ্ট সফটওয়্যার আমরা যেটা ব্যবহার করতেছি সেটা হতে পারে। দেন হচ্ছে এন্ড ইউজার, যারা আমরা ইউজ করতেছি। তাহলে এখানে সিস্টেম সফটওয়্যার, এখানে we can group system software into 2 major category, যেটা আমরা আগেও দেখেছি, সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম, অ্যানাদার হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই বাকিগুলো আছে, এটা আমরা নেক্সট ইয়াতে আমরা ইনশাল্লাহ দেখবো। তো আজকে আমরা যেটুক দেখলাম, একটা হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার, আর হচ্ছে সফটওয়্যারের পার্সিয়াল, বাকিটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা করবো। আজকে এখন আমরা আরেকটা প্রোগ্রামে একটু ঢুকবো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আগামীতে আবার দেখা হবে। ভালো থাকবেন, ঠিক আছে স্যারেরা? আমরা ক্লোজ করি। ওকে স্যার, জি, দেখা হবে ইনশাআল্লাহ আগে। জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।
হায়াতুর রহমান ভাই, হ্যালো। মাকসুদুল ভাই, হ্যালো মাকসুদুল ভাই। হায়াতুর রহমান ভাই, হ্যালো। হ্যালো, মনিরুজ্জামান ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই। ভাই অ্যাকচুয়ালি ক্লাসটা আজকে কয়টা থেকে শুরু হয়েছিল ভাই বলতে পারেন? লাস্ট একটু আগে শুরু হয়েছিল, আমি 7টার পরে জয়েন করছিলাম। ও আচ্ছা ভাই, আমিও তো 7টার পরে জয়েন করছি। তার তো চলে গেছে ক্লাস হ্যাঁ, তো কারণ এটা একটা প্রোগ্রাম আছে বললো। এই জন্য জানতে চাচ্ছিলাম যে আসলে কয়টা থেকে শুরু হয়েছিল। ওকে ঠিক আছে ভাই, ভাই, ধন্যবাদ। হ্যাঁ থ্যাংক ইউ।